বিকেলে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। দোস্ত চল, আজকে নারকেল খাবো। না রে, আজকে টাকা নেই। গাছ থেকে পেরে খামো, টাকা লাগবে না। তাইলে চল। আমি আর নাজমুল সহ আরো বেশ কয়েকজন বন্ধু আসি নারকেল খেতে। দোস্ত, এই নারকেল গাছ কি তোদের? আমার হইলে তোদের নিয়ে আসতাম না। আর লোকের গাছ নাকি? তা আমাদের গাছ হবে নাকি? দোস্ত, লোকের গাছ থেকে পারলে ধরা খেলে ন্যাড়া করে দিবে। ধরতে পারবে না, তুই গাছ হট। আমি পারবো না, ধরতে পারলে শেষ। না উঠলে মেঘলার ব্যাপার সবার সাথে বলে দেব। বিষ এনে দিয়ে খেয়ে মরে। নারকেল পার, খেয়ে তাই আনবো, না হলে মেঘলার। পারছি, তুই দেখ আশেপাশে কেউ আসছে কিনা। দেখছি, তুই ওঠ তো। দোস্ত, আমার মতো একটা নাদুস নদুস ছেলেকে দিয়ে গাছে উঠাবে? চুপচাপ ওঠ তাড়াতাড়ি। নাজমুল গাছ থেকে এক গাদি নারকেল পাচ্ছে। নারকেল কাটার জন্য তো ছুরি লাগবে। নারকেলগুলো পাড়ার পর দেখি গাছের মালিক আমাদের দিকে তেড়ে আসে দূর থেকে। ওই হারামজাদার দল, আমার কাছ থেকে নারকেল পারস কেন? দাঁড়া দেখি তোরা কারা। দোস্ত, বাসে চাইলে নারকেল নিয়ে পালা। নাজমুল সহ সবাই তাড়াতাড়ি নারকেলগুলো নিয়ে ছুট দিয়েছি। গাছ মালিক বড় থাকার কারণে পেরে ওঠে নাই। আমরা নারকেল নিয়ে ছুটে যাওয়ার সময় একটা অচেনা মানুষের সাথে সামান্য ধাক্কা লাগে। আগে কখনো এই এলাকাতে দেখিনি। মধ্যবয়সী। এই ছেলে, দেখে চলতে পারো না? আর এইভাবে নারিকেল নিয়ে পালাচ্ছ কেন? আপনি সাইড দিতে পারেন না? ভারী বেয়াদব তো, মুখে মুখে তর্ক করছো। আপনি তো আমার সাথে আগে কথা বলছেন। তুমি তো ভারী অসভ্য। আমি অসভ্য তাতে আপনার কি? আমাকে কি আপনার মেয়ের জামাই বানাবেন? চুপ করেছো তো, নারিকেল চুরি আবার কথা। চুরি করেছি, কিন্তু আপনার কাছ থেকে না। আর করেছি তো আপনার কি? তোমার মতো বেয়াদব ছেলেদেরকে বের করে দেওয়া উচিত গ্রাম থেকে। হুলি বাবা, আইসে আমার চেয়ারম্যান সাহেব। দোস্ত, ফাউ কাজে তর্ক না করে চুপ। চল। জানা নেই চেনা নেই আসে ঝগড়া করতে। আমি নারকেল খেয়ে বাসায় যাচ্ছি। ও, আপনারা তো আবার পরিচয় করে দিতে হবে। আমি আরফান, বাবা মার এক পিস অর্ডার করা ছেলে। স্কুলে ক্লাস 9-এ পড়ি। বাবা ব্যবসা করে। থাক, বেশি বলবো না। আর ঠিকানা তো বলবোই না। যদি চিনে বাসায় আসো। বাসায় আসার পর আম্মু বলল, তা নবাবজাদা, আজকে তাড়াতাড়ি বাসায় আসছো যে? খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। তা কি কাজ করলি যে কষ্ট হচ্ছে? কাজ করিনি, একটা কুত্তা তাড়া দিয়েছে। আজ কারোর কোনো কিছু দফা শেষ করলি নাকি? না তো। সত্যি করে বল। নারকেল। নারকেল কি? নারকেল খাইনি। লোকের গাছ থেকে? কেন রে, তোর বাপের কি নারকেল গাছ নেই? কেন লোকের গাছ থেকে পারিস? আমি পারিনি। আর বলে না, লোকের বাড়ি পিঠা মুখে লাগে মিঠা। তাই তো, রাতে লোকের বাড়ি গিয়ে খেয়ে আসিস। খাওয়া বন্ধ, গিয়ে পড়তে বস। আম্মু, পড়তে ভালো লাগে না। পড় তাহলে, 2টা খাইতে দিতে পারি, তা না হলে উপবাস থাকতে হবে। যাচ্ছি। আমি গিয়ে পড়তে বসলাম, মানে বইয়ের ভেতরে মোবাইল নিয়ে। কিরে, পড়ছিস নাকি? পড়ছি তো। তা বই থেকে কিসের আলো চলে? শিক্ষার আলো। সেই আলোই খাস। আমি কিছু বলবো না, টেস্টে অ্যালাউ না হলে বাসা থেকে বের করে দিব। সে দেখা যাবে। আমি খাবো, ক্ষুধা লেগেছে, খেতে দাও। যা নিয়ে খা। ও আম্মু, খাইয়ে দাও না প্লিজ। পারবো না। দাও, কালকে থেকে পড়বো। 10 বছর দেখছি, চল খাইয়ে দিচ্ছি। আমি আম্মুর কাছ থেকে খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু ডাকছে, এই ওঠ, সকাল হয়ে গেছে। থুর, ঘুমাতে দাও। লাঠি কি আনবো? এই না, আমি উঠছি। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম। 10টায় স্কুল শুরু হয়। আমরা টপ লেভেলের কয়টা পোলাপাইন ফার্স্ট বেঞ্চে বসি। হেড স্যার লাস্ট বেঞ্চ থেকে কান ধরে নিয়ে এসেছে বেশি ভালো হওয়ার জন্য। আমরা ফার্স্ট বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। একটু পর হেড স্যার আসলো, আর সাথে একজন। তাকে দেখে তো আমার চোখ ছানাবাড়া হয়ে গেল। ইনি হলেন শাহানা পারভিন। আজকে থেকে তোমাদের গণিত ক্লাস নেবে, তোমাদের নতুন শিক্ষিকা। সর্বনাশ, উনি ম্যাম, আর আমি তো ওনার সাথে কালকে প্রচুর উল্টাপাল্টা জবাব দিয়েছি। সাব্বির, আজকে তুই শেষ। ম্যাম, এরা হলো লেটেস্ট আপডেটেড ফাজিল। ম্যাডাম আমাদের দেখে, তোমরা কালকে বিকালে নারকেল চুরি করে আবার তর্ক করছিলে না? ম্যাম, ভুল হয়ে গেছে। এখন ভুল হয়েছে তাই না? দেখো, ব্যবস্থা করব তোমাদের। দেখা যাক কত দূর।
আচ্ছা, আজকে তো নতুন, আর আমি আর একজনকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। সে আসছে। চলো পড়াই ফিরে যাই। তোমাদের গণিত বই বের করো। আমরা সবাই গণিত বই বের করলাম। ম্যাডাম একে একে সবাইকে প্রশ্ন করছে। আমার বেলায় এই ছেলে, tan45 এর মান কত? আমি এইটা তো নতুন শুনছি, কি বলবো। ক্লাস 9-এ তো কোনোদিন বইয়ে হাতই দিইনি। আর এটা ম্যাম কি ধরলো? আমি তো কিছুই বুঝছি না। ম্যাম, এটা কি বইয়ে আছে? চুপচাপ দাঁড়িয়ে থাকো, পড়াশোনা নেই, সবসময় ফাজলামি, কান ধরে দাঁড়াবে। আমি ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি। শালার কি অপমান, কান ধরেছি। মানি লোকের মান জুতা মারলেও যায় না, এত সামান্য নিজের কান। একটু পর একটা লোক আসলো, সাথে তো একটা ডানা কাটা পড়ি। ও মারে, নিজেকে তো আজ হিরো আলম মনে হচ্ছে। আসো, পরিচয় করিয়ে দিচ্ছি। এই হলো মিম, আমার মেয়ে। আজকে থেকেও তোমাদের সাথে পড়বে। ও মারে, এমন একটা পড়ি আমাদের ক্লাসে পড়বে? আর আমাকে কান ধরে দাঁড়িয়ে রেখেছে। প্র্যাকটিসে লাগে, কিন্তু মানি লোকের মান যায় না। মেয়েটা মানে মিম একটা ব্রেঞ্চে গিয়ে বসলো। মিমকে কিছু পড়া ধরলো, বাবা সাথে সাথে উত্তর দিয়ে দিল। আমাকে সারা ক্লাস কান ধরিয়ে রাখলো। মিম আমার দিকে 2-1 বার তাকে মুচকি হাসি দিয়েছিল। টিফিনের সময় দেখি মিম আরো কয়েকটা মেয়ে বসে আছে, তাই আমি গেলাম পরিচিত হতে। একটা হাত বাড়িয়ে দিয়ে, হ্যালো, আমি আরফান, ক্লাসের সব থেকে ভদ্র ছেলে। ও মা, তাই? তাহলে নীল ডাউন করে দিয়েছিল কেন আম্মু? এইটা আমার ইচ্ছাতে। আমরা পরিচিত হতে পারি? হওয়া যায়, কিন্তু আমি হব না। আল্লাহ, কয় কি বন্ধু হলাম আমরা? না, হতাম না। মিম চলে গেল প্রথম, তো তাই এমন হলো, পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, মিমকে দেখে ফিদা হয়ে গেছি। ক্লাস শেষ করে বাসে আসি। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে বিকেলে আবার আড্ডা দিতে চলে গেলাম। কিরে, নারকেল খাবি না? মেঘলার বাচ্চা। মেঘলা হলো নাজমুলের ক্রাশ, কিন্তু মেঘলা এখন অন্য আকাশের মেঘ। বিয়ে হয়ে গেছে। ম্যাডামের বাসাটা কোথায় জানিস? আমি চিনি, স্কুলের পাশে। চল দেখে আসি। আমি যাব না, তুই যা। থাক, যাওয়া লাগবে না। আমি মেঘলার ব্যাপারটা ফেসবুকে পোস্ট করব। দোস্ত, হাতে না মেরে ভাতে মারছিস? চল, যাচ্ছি। আমি আর নাজমুল গেলাম ম্যাডামের বাসার দিকে। আমি মূলত মিমকে দেখতে যাচ্ছি। ওই যে এখানে থাকে ম্যাম। ম্যাডামেরা 2 তলায় ভাড়া থাকে। আমি বাসার দিকে উকি দিচ্ছি, মিমকে কোথাও দেখা যায় কিনা। গেটের সামনে দিয়ে যাচ্ছি, এমন সময় দেখি ম্যাম আমার সামনে। কি ব্যাপার, এদিকে কি তোমাদের? আসলে ম্যাম, আমি জানি না যে এটা আপনার বাসা, এদিক দিয়ে যাচ্ছিলাম। এদিকে যেন আর না দেখি। আচ্ছা ম্যাম, ধুর, দেখতে আসছি ম্যাডামের মেয়েকে। দেখা হইলো ম্যাডামের সাথে, তোর ভালো লাগে না। বাসায় চলে আসলাম। এই বাদর, কই গেছিলি? আম্মু, আমাদের ক্লাসে একটা নতুন ম্যাম আসে, দেখি ক্লাস খেয়েছি। কি? ম্যাডামরা দেখে ক্রাশ? মার খাবি। আম্মু, থুক্কো, ম্যাডামের মেয়েরে দেখে ক্লাস খেয়েছি। সামনে পরীক্ষা, ওসব বাদ দে, মন দিয়ে পড়, তারপর অনেক সময় পাবি। আমি আম্মুর সাথে খুব প্রিয়, সবকিছু শেয়ার করি। আমি গিয়ে হালকা পড়লাম। পরদিন স্কুলে গিয়ে গেটের সামনে থেকে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। আমি তাকে দেখেই তো জিঙ্গালালা হু হু মিমির সাথে ধাক্কাটা খেলাম, কিন্তু আমি দাঁড়াতে পারছি না, খুব ব্যথা পেয়েছি। সরি সরি, আমি বুঝতে পারিনি। দেন, মায়েরা দেন, সাইকেলটা আমার বুকে তুলে দেন। আমি দেখতে পাই নাই। আম্মু গো, আমার কোমরটা ভেঙে গেছে গো। আমারে নাজমুল তুললো, কোমরে বড্ড ব্যথা পেয়েছি। আমাকে তুলে ক্লাসে নিয়ে বসে দিল। ম্যাডাম আমাকে পড়া ধরলো, কিন্তু আমি পারলাম না। লজ্জা করে না? পড়া না করে স্কুলে আসো, তা কান ধরে দাঁড়িয়ে থাকো আম্মু, আজকে ওকে দাঁড় করিয়ে দিয়েন না। কেন? আজকে আমার সাইকেলটা ওর গায়ের উপরে তুলে দিয়েছি, এর জন্য বেচারা দাঁড়াতে পারছে না। বেঁচে গেলি আজকে। যা বাবা, আজকে আর কান ধরে দাঁড় করে দিল না। আমি মেমের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। নিমো হাসি ব্যাক করে দিল। আহা, কি সুন্দর হাসি। আমার তো দেখেই লাড্ডু ফুটছে, প্রেমের লাড্ডু। টিফিন ক্লাসে বসে আছি বেঞ্চে, পেছন থেকে মিম বলল, ব্যথা লাগছে খুব নাকি? তুমি কি নতুন সাইকেল চালাতে শিখেছ? নতুন। এভাবে যদি গায়ে লাগিয়ে দাও তাহলে তো তোমার নামে কেস করে দিতে হবে। কেস করবে কেন? এই তোমার সুন্দর হাসির জন্য। এভাবে হাসলে তো মায়ে পড়ে যাব। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? একজন। আমিও একা। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? না, আমার প্রেম ভালোবাসা এগুলো ভালো লাগে না। ও,
আচ্ছা আপনি পড়া করেন না কেন? আমি তো পড়তে চাই, কিন্তু পড়তে বসলেই ঘুম পায়। মন দিয়ে পড়ুন, সামনে টেস্ট পরীক্ষা। মনটা অন্যদিকে চলে যায়। হঠাৎ করে টিফিন শেষ হয়ে গেছে। আমি পরপর কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। কি রে, কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? আম্মু, সেই মেয়েটা আমার গায়ে সাইকেল তুলে দিয়েছে। উফ, কি ব্যথা! হাই কপাল, আর লোক পাইনি, তোর গায়ে লাগিয়ে দিল। সব সময় মজা করো না তো। আমি এসেই শুয়ে পড়লাম। ওরে বাবা, কি ব্যথা! ইস, যদি সিনেমার মতো সাইকেল অন্যদিকে গিয়ে মিম আমার বুকে পড়তো, কিন্তু ফাটা কপাল, মিম অন্য সাইডে পড়ে, সাইকেলটাই আমার উপরে। আমি শুয়ে একটা ঘুম দিলাম। আজকে বিকেল আর কোথাও গেলাম না। পরদিন সকালে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে গেলাম। ক্যাম্পাসে বসে আছি। একটু পর মিম এসে, কি ব্যথা কমেছে? একটু কমেছে। আসলে ভালোভাবে না শিখে কেন যে চালাতে গিয়েছিলাম। চালাতে গেছিলে বলেই আজকে। কি? কিছু না। তোমার চুলে তো লম্বা কেন? আরো লম্বা করব, তারপর সেই চুল বিক্রি করে শনপাপড়ি কিনে খাবো। খুব ভালো তো। আচ্ছা তাহলে বেনুনি বেঁধে দেবো, তাহলে আরো বড় হবে। পেনুনি বাঁধবে তোমার বয়ফ্রেন্ডের? আমরা তো বন্ধু, ক্লাসমেট। ইস, আমার যদি তোমার মতো একটা বউ থাকতো, তাকে চাকরানি থুক রাজরানি করে রাখতাম। ইস, শখ কত! পারে না একটা পড়া আবার বউ থাক। পড়াশোনা করে কি হবে বলো? ভালো লাগে না পড়তে। চলো ক্লাসে চলো, ঘন্টা দিয়েছে। আমি ক্লাসে চলে আসলাম। কিরে, তোর কোমরে ব্যথা কমেছে? না ম্যাম, খুব ব্যথা। তোর মতো বাদুড়ের থেকে খারাপ হওয়া উচিত। পারিস না একটা পড়া? লোকের কাছ থেকে ফল চুরি করে খেতে পারিস? ম্যাম, কি যে বলেন! কি লোকের কাছ থেকে চুরি করে? ছুট, ম্যাডামটা এভাবে হাটে হাড়ি ভাঙলো। সারা ক্লাস হাসাহাসি করছে। আজকেও তো কোমরে ব্যথার বাহানা করে পড়া বন্ধ করে দিয়েছিস। বহু কষ্টে সাপের পাঁচ পা দেখেছি। তোর মতো ফাঁকিবাজ ফাজিল আমি আর কোথাও দেখি নাই। আমি সবার থেকে আলাদা। ধুর, পারিস না একটা পড়া আবার কথা? ম্যাডাম তো তার মতো ভাষণ দিয়ে গেল, কিন্তু আমার তো পড়তে ভালো লাগে না। ম্যাডামের ক্লাস শেষে আরো 2টা ক্লাস হলো, তাতেও আমি কৃতজ্ঞতার সাথে ব্যর্থ হলাম। টিফিনে মিম আমার পাশে এসে একটা ব্রেঞ্চে এসে বসলো। এই তুমি এত ফাজলামি করো কেন? আচ্ছা, ফাজলামির সন্ধি বিচ্ছেদ কি বলো তো দেখি, পারো কেমন পারো? এটা খুব সহজ। ফাজলামির সন্ধি বিচ্ছেদ হলো ফাজিল যোগ আমি, ফাজলামি। ছে, দাঁত কেলাচ্ছ কেন? তুমিও ফাজিলের জলে যোগ দিলে। ওই ওই বলে যে ফাজিল প্লাস আমি। ওরে চিটার, আমি তো সন্ধি বিচ্ছেদ করেছি আর আমাকে ফাজিল বানিয়ে দিলে। আমি মিমের হাসির দিকে তাকিয়ে হাসি। কত সুন্দর হাসিটা! এভাবে কি দেখছো? তোমার হাসিটা যদি সারা জীবন দেখতে পারতাম। মানে কি? কি? তুমি কি কিছুই বুঝছো না আমার চোখের ভাষা? তোমার চোখে মুখে তো খালি শয়তানি, শয়তানির ব্যাগটা। ধুর, বলে কি আর বোঝে কি। আমি ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু বলল, কি রে, তোর অবস্থা কি? আম্মু, ভালোবেসে ফেলেছি মিমকে। কি? তুই ভালোবাসিস, তাও একটা মেয়েকে? অনেকটাই ভালোবেসে ফেলেছি। দেখ, তোর সামনে পরীক্ষা, আর ওসব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে পড়। পড়তে গেলেও আম্মু ওর কথা মাথার ভেতরে ঘুরপাক খায়। তুই ওকে বলেছিস কি? না, ভয় লাগে যদি না করে দেয়। পরীক্ষার পর আরো সময় পাবি। না। তুই ওকে বলে দেখ কি হয়। বলবো তাইলে? বলে দেখ কি করে। আচ্ছা, দোয়া করো। ফাজিল, যা গিয়ে পড়তে বস। আমি খেয়ে রুমে চলে আসলাম। আচ্ছা, আমি যদি কালকে মিমকে প্রপোজ করি, তাহলে মিম কি রাজি হবে? আচ্ছা, মিম যদি রাজি না হয়, আচ্ছা কি বলে প্রপোজ করব? এইসব চিন্তা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ইউটিউব থেকে প্রপোজ করার নিয়ম টিয়ম দেখলাম। প্রথম তো তাই। এভাবে ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। ডিসিশন ফাইনাল, কালকে মিমকে প্রপোজ করব, যা আছে আমার কপালে। পরদিন সকালে আমি ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম। তহস হয়েছে না। আমি মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মিম আসলো। হেই ফাজিল, এই একটু সাইডে আসবে? মানে লাইব্রেরিতে এসো তো। কেন, কি হয়েছে? দরকার আছে, এসো। আমি লাইব্রেরিতে বসে আছি। কি হয়েছে, এখানে ডাকলে কেন? জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে, কিন্তু নিজের ভেতর আর চেপে রাখতে পারলাম না। আমি জানি না
যে কিভাবে কথাটা বলবো। কি কথা বলো? জানি না যে প্রেম ভালোবাসা কাকে বলে, জানি না কিভাবে মানুষ প্রেমে পড়ে, কিন্তু মিম, আমি মায়ে পড়ে গেছি। তোমার ওই দুই চোখের মায়ে আটকে গেছি। আর আমার সব কিছুতেই এখন তুমি বিরাজ করছো। আর আমি তোমাকে নিয়ে এই কয়েকটা দিনে অনেক বেশি ভেবে ফেলেছি। এর নামে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আই লাভ ইউ মিম, আই লাভ ইউ সো মাচ। তুমি আমার বন্ধু, তার বেশি নয়। তোমার জায়গায় অন্য কেউ হলে সোজা হেডমাস্টারের কাছে নালিশ করতাম, আর নিজেও অনেক অপমান করতাম। এসব চিন্তা বাদ দাও, মন দিয়ে পড়ো। উত্তরটা দেবে না? বললাম তো এসব চিন্তা বাদ দাও, আমার প্রেম ভালোবাসা ভালো লাগে না। এই, আমি খুব ভালোবেসে ফেলেছি। এসব কথা আর কোনোদিন বললে আমি কিন্তু কোনো কথা বলবো না। এই বলে মিম চলে যেতে লাগলো। আমি ওর পেছন থেকে হাঁটা ধরলাম। মিম আমাকে ধরার সাথে সাথে একটা থাপ্পড় দিল। এই, তুই কতবার বলেছি যে আমি ভালোবাসি না? তোদের মতো ছেলেদের একটাই সমস্যা, একটু ভালোভাবে হেসে কথা বললেই ভাবিস ভালোবাসে। আমি তোকে একটা ভালো বন্ধু ভেবেছিলাম, আর তুই এইতে প্রতিদান দিলি। তোদের মতো ছেলেদের না মুখ দেখতে ইচ্ছে করে না। আমি গালে হাত দিয়ে মিমের কথাগুলো শুনে যাচ্ছি। আর কোনোদিন আমার সাথে কথা বলা প্লাস আমার সামনে আসবি না। যত সব ফালতু ছেলে। তোর কোনো যোগ্যতা আছে কি? কি পারিস তুই? একটা দিনও তো ঠিক মতো পড়া পারিস না, শুধু বাদরামি। মিমের কথাগুলো শুনে কষ্ট হচ্ছে। এভাবে বলল, আর আমি তো ওকে ভালোবেসেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আচ্ছা তাহলে আমি মিমের কথাই রাখবো। আজ থেকে নাই আসলাম মিমের সামনে। আমি আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। আমার ব্যাগটা নাজমুলকে আনতে বললাম। কি রে, বাড়ি আসলি কেন? কি হয়েছে, মন খারাপ কেন? আমি কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। আমার আলো খুব ভালো লাগলেও কিন্তু আজকে আর ভালো লাগছে না। রুমের সব জানালা বন্ধ করে দিয়ে লাইট অফ করে একদম অন্ধকার করে দিলাম। বালিশে মুখ গুজে কান্না করছি। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, আর সেই এইভাবে না করে দিল। এদিকে স্কুলে কি রে, আজকে ক্লাস ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাদুটা কই? ম্যাম এসেছিল, আবার চলে গেছে। কি জন্য গেছে? জানি না, আমাকে বললো ব্যাগটা আমার বাসায় রাখতে। আমার বাসায় আম্মু আমার দরজার সামনে এসে আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর দিচ্ছি না। একভাবে বালিশ ধরে কান্না করে যাচ্ছে। আরফান, তাড়াতাড়ি ওঠ, কি হয়েছে বল। কিছু হয়নি, যাও না আম্মু। দরজা খোল। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। কি রে, কান্না করছিস কেন? আর চোখ লাল হয়ে গেছে। আমি আম্মুর সাথে সবকিছু শেয়ার করলাম। ধুর, এই জন্য কান্না করছিস? সব ঠিক হয়ে যাবে, আর ওর থেকেও ভালো মেয়ে পাবি। যা, গিয়ে গোসল করে আয়। আমি বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করলাম। অনেকক্ষণ কান্না করেছি তো, তাই মাথাটা ভার হয়ে আছে। গোসল করার পর একটু হালকা লাগছে। এভাবে এক সপ্তাহ পার করে ফেলেছি। আর আগের মতোই মজা করি না। স্কুলে তো যাই না, আর বাসা থেকে বিশেষ দরকার ছাড়া বেরই হতাম না। একদিন বিকেলে শুয়ে আছি, এমন সময় কেউ দরজায় ধাক্কা দিল। আমি দরজা খুলে দিলে তো অবাক হয়ে তাকিয়ে আছি। আমি দরজাটা খুললাম। এ কি, মিম এখানে কেন? আমি তো অবাক হয়ে গেছি, কি বলবো বুঝতেই পারছি না। এই, ছাদে এসো, কথা আছে। মিম সোজা আমাদের ছাদে চলে গেল। আমি মিমের পেছনে পেছনে ছাদে চলে গেলাম। চেয়ার আর কি হাল করেছো? আর চুলগুলো তো এলোমেলো কেন? কেন আসেন এখানে? কেন আসছে মানে? আজ এক সপ্তাহ স্কুলে যাওনি কেন? জানি, তা আপনার কি? আর আমার বাসায় কেন এসেছেন? আমি তো আমার চেহারা আপনাকে দেখাতে চাইনি। রেগে আছো? আমাদের মতো থার্ড ক্লাস ছেলেদের আবার রাগ? সরি বলছি তো। আমি তো আপনার উপর রাগ করি নাই আপু। ওরে শয়তান, আমি তোর আপু লাগি? তো কি? তাহলে সেদিন প্রপোজ করলে কেন? আর স্কুলেও যাওনি, বাইরেও আসছো না। এই কথা বাদে যদি আর কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, না হলে আসতে পারেন। আমার ভালো লাগছে না। আমি তোমার সামনে আছি তো ভালো লাগছে না? আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি। এই, ভালোবাসো তো আমাকে? না, ভুলে যাওয়ার চেষ্টা করছি। মন থেকে ভালোবাসলে শত চাইলেও তাকে ভালো ভোলা যায় না। আর তুমি সেদিন একটা কথা বলেছিলে না, যে ভালোবাসা কখন কিভাবে হয় যায় সেটা সবার অজানা। তো কি হয়েছে? আমি বুঝেছি তোমার সাথে এক সপ্তাহ থেকে। আর এক সপ্তাহ তোমাকে না দেখে বুঝেছি যে ভালোবাসা কি। সেই জন্য তোমার বাসায় এসেছি। আপনার কথা কি শেষ? ভালোবাসো আমাকে? বাসতাম, কিন্তু ভুলে থাকার চেষ্টা করছি। এখন বাসো কিনে বলো, একদম মন থেকে বলবে। বাসি। আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে। জানো, আমি কয়েকদিন স্কুলে গিয়ে তোমাকে খুঁজেছি প্রচুর,
ভাবতাম এই বুঝি সেই বাদরটা আসবে, এসেই আবার কোনো না কোনো বাদরমি শুরু করে দেবে। কিন্তু তুমি আসোনি, আমার থেকে দূরে থাকছো। তুমি তো আমাকে বলেছো দূরে থাকতে। সরি, কালকে থেকে স্কুলে যাবে, সামনে পরীক্ষা। আচ্ছা, তাহলে কি তুমিও আমাকে ভালোবাসো? ইয়াহু! ও বল্লে 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 বল্লে, মজা আর মজা। আমাকে পেতে হলে কষ্ট করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সব করতে পারবো তোমার জন্য। আমি তোমার জন্য আকাশের চাঁদ এনে দেব। কিভাবে? একটা বালতিতে পানি দিয়ে তাতে চাঁদ আসবে। ফাজিল একটা। কিন্তু এইসব কিছু করতে হবে না। ওগো, তাইলে কি করতে হবে? যদি আমাকে পেতে চাও তাহলে সামনের যে টেস্ট পরীক্ষা, তাড়াতাড়ি সাফল্যের সাথে প্লাস করতে হবে, আর মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাইলে আমাকে পাবে, না হলে বাই বাই। কি পড়াশোনা? এটা বাদে আর কিছু হবে না? একটা সুযোগ আমি দিলাম, দেখো তুমি এখন কি করবে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় আল্লাহ, কয় কি? পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। সারা বছর লোকেটা দেখে পাশ করেছি, আর এখন পড়াশোনা করতে হবে? পড়তে বসলেই তো পৃথিবীর সব আজেরা কথা মনে আসে। বই নিয়ে বসলেই মোবাইল আমাকে ডাক দেয়, ওই আরফান দেখ, ইউটিউবে নতুন ফাজলামি ভিডিও দিয়েছে, পড়তে হবে না? পরীক্ষার সময় টুকলি করার নিয়ম শিখিয়ে দেব। আর পড়তে মন বসে না। ওই কি চিন্তা করছো? পারবে না তাই তো আমি গেলাম। না, আমি পারবো, টেস্টে পাস করতে পারবো। পাশ করলে আমাকে পাবে, না করলে পাবে না। আর তখন যদি কান্না করতে করতে ইচ্ছে মতো নদী ভাসিয়ে দাও, তবুও পাবে না। এটা কিন্তু ঠিক না। আমার মতো একটা কিউটুস শান্তশিষ্ট ছেলেকে দিয়ে এসব করানো উচিত না। তুমি হলে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাদর। শোনো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, টেস্টে পাশ করলে পাবে, না করলে পাবে না। আচ্ছা ধরো আমি পাস করেছি, তখন? সেদিন আমি নিজে তোমাকে প্রপোজ করব আর খুব ভালোবাসবো। আর যদি টেস্টে না পাস করি? আমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি পাস করে তোমাকে জয় করব। আগে রাজা মহারাজা যেমন যুদ্ধ করে তাদের রানীকে জয় করত, আমিও তেমন করে তোমাকে জয় করব। শিয়া। এই ভাষণ বাদ দিয়ে পড়তে বসো। আচ্ছা, এর ভেতরে আমাদের মধ্যে কি? ক্লাসমেট। কি মাত্র ক্লাসমেট? বেশি কিছু বললে না কথা বলা বন্ধ করে দেবো। মিম, হো মিম, আর একটুখানি বাড়িয়ে দাও। বাচ্চাদের মতো আবদার করো না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলো কি? বলছি কি, তোমার ফোন নাম্বার আর ফেসবুকের আইডিটা দেবে? দাও না প্লিজ প্লিজ প্লিজ। এই এত বাহানা করছো কেন? কিছুই দেবো না। দাও না, আমি তো শুধু পড়াশোনা করে নেব, যেগুলো বুঝতে পারবো না সেগুলো শুনে নেব। ফোন দাও, আমি সেভ করে দিচ্ছি। ফোন আমার নাই, বলো, আমি মুখস্থ করে নিচ্ছি। 019908334। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে থেকে আমাকে পাওয়ার জন্য পরিশ্রম শুরু করে দাও। আচ্ছা, এটা কিন্তু ঠিক না। তাহলে আমি আসি। মিম আর আমি নিচে চলে আসলাম। আমি আম্মুর সাথে মিমকে পরিচয় করিয়ে দিলাম, আর মিম বাসায় চলে গেল। তা মিম নাকি? তা পরিশ্রম করবি তো? তুমি কিভাবে জানলে? সব শুনেছি, আর মেয়েটা যা বলেছে আমি তার সাথে একমত। যা গিয়ে পড়তে বস। আমি মিমকে পাওয়ার জন্য পড়তে বসলাম। বাব্বা, 1.5 ঘন্টা পড়েছি, তাই মনে হচ্ছে আমি 2 চোখ বই নিয়ে পড়তে বসেছি। রাতে খেয়ে মিমের নাম্বারে ফোন দিলাম। কে বলছেন? আমি একজন সাধু বাবা বলছি। তাই নাকি? আপনি যে আরফান নামে একটা নিরীহ ছেলেকে এভাবে টর্চার করছেন, তাতে কিন্তু আপনার ভালো হবে না। ফাজিল, কি মনে করো চিনতে পারবো না? তোমার নাম্বার সেভ করা আছে। কই পেলে নাম্বার? তোমার মতো একটা বাদরের নাম্বার পোস্টারেই দেওয়া থাকে। ও, ওই কি করছো? পড়ছি। তুমি কি করছো? পড়া শেষ নাকি? জি। এই এত তাড়াতাড়ি পড়া শেষ? এমন পড়লে কিন্তু পাশ করতে পারবে না। আজকে অনেকক্ষণ বসেছি, আবার কালকে পড়বো। আমার তো সব বই শেষ করা হয়নি। এই, তুমি খেয়েছো? না, এবার খেতে যাব। তাহলে খেয়ে এসো, রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। 30 মিনিট পর ফোন দিল। খাওয়া শেষ? বেশি খেও না যেন, আমার কিন্তু মোটা মেয়ে পছন্দ না। আল্লাহ, এত ফাজিল। আমি বেশি খাই না। ঠিক আছে। আমি আবারও বলছি, কিন্তু পাশ না করতে পারলে আমাকে কিন্তু পাবে না। ঘুমাও। আর একটু কথা বলি। পাশ করো, তখন আমি সারা রাত আর সারা দিন কথা বলবো। শুভরাত্রি। যা, ফোনটা কেটে দিল।
আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি স্কুলে চলে গেলাম, গিয়ে আমার হবু গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মিম আসলো। এত দেরি করে আসলে কেন? তা আমি কি তোমার মতো তাড়াতাড়ি এসে বসে থাকবো? আমি ঠিক সময়ই আসছি। চলো ক্লাসে চলো। আমি আমার সেই হবু গার্লফ্রেন্ডের সাথে চলে গেলাম ক্লাসে। কিরে বাদর, কই ছিলি এই কয়দিন? ম্যাম, চাঁদে গিয়েছিলাম তো ফিরে আসলি কেন? আপনার মেয়ের জন্য। কি, জোরে বল। আর আজকে পড়া করেছিস তো? ধরে দেখেন। ম্যাম আমাকে পড়া ধরলো, আমি মোটামুটি উত্তরতে দিলাম। সূর্য আজকে কোন দিকে উঠলো? সাব্বিরের পড়া হয়েছে? আমার পড়া হয়েছে দেখে সব থেকে বেশি খুশি হয়েছে মিম। ওর মুখে একটা হাসি দেখলাম। আহা, এভাবে ওর স্বপ্নটা যেন পূরণ করতে পারি। ক্লাস শেষে টিফিন আমি লাইব্রেরিতে বসে আছি, মিম আসলো। এভাবে পড়াশোনা করো, দেখবে অনেক ভালো ফলাফল আসবে। এইভাবে পড়লে তোমাকে পাবো তো? হুম, নিশ্চয়ই পাবে। আচ্ছা মিম, যদি আমি ফেল করি তাহলে কি আমি তোমাকে পাবো না? না, তুমি পাশ করবে, মনে রেখো, ভরসা রেখো। আমি তোমাকে না পেলে মরে যাব। কালকে কিন্তু আরো ভালো করে পড়তে হবে। এই, আমি বেশি পড়লে তো বিজ্ঞানী হয়ে যাব। ওরে ফাজিল। মিম, আমার একটা রিকোয়েস্ট থাকবে। কি বলো? আমাকে একটু স্পর্শ করবে? এখন আমি আপনাকে কেন স্পর্শ করব? কে আপনি? আগে টেস্ট অ্যালাউ হোক, তারপর তোমার সব আবদার পূরণ করব। এভাবে চাপ সৃষ্টি করতে থাকলে আমি মরেই যাব তো। চুপচাপ থাকবে। আমি বাকি ক্লাস করে বাসায় চলে আসলাম। কি রে, আজকে পড়া হয়েছে? মাম্মা, তোর পড়া হলে তো আমাদের ভাগ দিতে হবে না, এবার থেকে পড়া করিস। তার বলতে আমি কে রুমে এসে মিমকে ফোন দিলাম। হ্যালো। বলো কি করছো? একটা কবিতা বানিয়েছি। কি কবিতা বলো শুনি। মিম ডিম ঠান্ডা পানি, বাকিগুলো বলতে দিল না। কুত্তা তোর কবিতা রাখ। এই, কি করছো এখন? এই তো দিয়েছি। বিকেলে একটু দেখা করবে? না। প্লিজ প্লিজ প্লিজ। কেন? আসলে আমার তো কোনো নোটে অঙ্ক তোলা নেই, তাই তোমার খাতা নোট থেকে আমি একটু তুলে নিতাম, আমার অনেক উপকার হবে এই আর কি। আমি নোট তোমার বাসায় পাঠিয়ে দিচ্ছি, বাইরে আসা লাগবে না, ভালোভাবে পড়ো। তোমাকে একটু দেখতাম। আমাকে দেখা লাগবে না, দেখার অনেক সময় পাবে। আচ্ছা, রাখছি। আচ্ছা, আর মন দিয়ে পড়ো। আমি বিকেলে ছাদে একটা বই নিয়ে বসে বসে পড়ছি। হঠাৎ কেউ পেছন থেকে ডাক দিল। আমি তাকিয়ে তো অবাক হয়ে গেলাম। আমি পেছনে তাকিয়ে দেখি মিম একটা নোট খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? গালে মাছি ঢুকবে। বলছিলাম, কিন্তু নোট খাতা চাচ্ছিলে তাই দিতে আসলাম। আচ্ছা, দাও তাহলে। এনো। মিম চলে যেতে লাগলো খাতাটা দিয়ে। এই, একটু থাকো না আমার পাশে, কয়েকটা অঙ্ক বুঝিয়ে দাও। আচ্ছা, কোনগুলোতে সমস্যা? সবগুলো। আমি তো কোনো অঙ্ক পাই না। মিম আমাকে 2-3টা নিয়মে অঙ্ক শিখিয়ে দিল। বুঝতে পারছো তো? আমি তো তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারি না। হাজরামি বাদ দাও। বুঝতে পেরেছি। কালকে আম্মু পড়া ধরলে বলবে। আচ্ছা, আমি এইভাবে পড়লে পাস করবো তো? নিশ্চয়ই। আচ্ছা, যদি ফেল করি তাহলে তো আমি তোমাকে পাবো না, বলো? কথা তো তাই। আচ্ছা, আমি সন্ধ্যায় বেশ কিছুক্ষণ পরে তারপর মিমকে ফোন দিলাম। পড়া শেষ নাকি? হুম। খেয়ে শুয়ে পড়ো, আমার ঘুম আসছে। একটু কথা বলি। না, পরীক্ষা দাও, পাশ করো, তারপরে দেখবো কেমন কথা বলতে পারো। শুভরাত্রি। ধুর, এভাবে চলতে চলতে পরীক্ষার দিন চলে আসলো। আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। বাসা থেকে আম্মুর দোয়া নিয়ে চলে গেলাম। প্রস্তুতি মোটামুটি ভালো। একটু পর মিম আসলো। মিম, খুব চিন্তা হচ্ছে। বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও। পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রশ্ন দিচ্ছি, মোটামুটি কমন পড়েছে। লিখলামও ভালো। স্যারদের কোনো মায়া দয়া নেই, একটু সুযোগ দিল না। আমি পরীক্ষা দিয়ে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মিম ওর আম্মুর সাথে চলে গেল। এভাবে সব কয়টা পরীক্ষা দিলাম। পরীক্ষার মধ্যে মিমের সাথে তেমন কথা হতো না। মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিলাম। আজকে প্র্যাকটিক্যাল দিতে আসলাম। একটু পর মিম আসলো। ভালো, তোমার কেমন হয়েছে? এই, পরীক্ষা কেমন হলো তোমার? আচ্ছা, দেখা যাক রেজাল্টের দিন কেমন হয়। মিম, যদি ফেল করি তাহলে তো আমাকে ভুলে যাবে। কেন, ভরসা হয় না? আমার ইংরেজিটা একটু খারাপ হয়েছে। দেখা যাক, তবে ফেল করলে যা বলা ছিল তাই হবে। আচ্ছা, ভুলে থাকতে পারবে? কেন পারবো না? আর তোমাকে তো সুযোগ দেওয়াই হয়েছে। তা তুমি যদি সুযোগ কাজে লাগাতে না পারো তাহলে আমার কোনো হাত নেই, তবে তুমি নিশ্চয়ই পাশ করবে।
প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। আমি বিকালে মিমকে ফোন দিলাম, এই মিম চলো আজকে একটু ঘুরতে যাই। না, আগে ফলাফল দেখবো, তারপর আমি তোমার সব চাহিদা পূরণ করবো, তার আগে না। মিম ফোনটা কেটে দিল। আমারও ভুল হচ্ছে, এত বেশি মায়া জড়ানো উচিত হচ্ছে না। যদি ফেল করি তাহলে তো আমি মিমকে পাবো না, তখন খুব কষ্ট পাবো। আমি পাস যদি করতে পারি তাহলে মিমের সামনে যাব, তার আগে না। আজ 2 দিন হয়ে গেল আমি মিমের ফোনে একবারও ফোন দিইনি। কষ্ট হলেও বুকে কষ্ট চেপে রেখেছি। আমি রাতে শুয়ে আসি, এমন সময় মিম ফোন দিল। 2বার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। আই, আর ফোন দাও না কেন, কি হয়েছে? মায়া কাটাতে শিখছি। মানে কি? রাখছি। কেন? আমি যদি ফেল করি তাহলে তো তোমাকে পাবো না, আর তখন খুব কষ্ট হবে। সেই জন্য আগে থেকেই সরে যাচ্ছি। ও আচ্ছা, বর্ষা হয় না। হয়, তবুও খাতা তো আমি দেখছি না, সেই জন্য কিছু বলা যাচ্ছে না। ঘুমাও। মিম কিছু বলতে চাইলো, আমার কিছু না শুনে ফোনটা কেটে দিলাম। মিমের কথাইগুলো ভাবছি। আচ্ছা, আমি পাস করব তো? যদি পাস না করি তাহলে তো আমি মিমকে হারিয়ে ফেলবো। আচ্ছা, মিমের সাথে তো আমার পরিচয় মাত্র কয়েকটা দিনে, তাই এত ভালোবেসে ফেলেছি কিভাবে? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নাজমুলের ফোন আসলো। কি হয়েছে? দোস্ত, আজকে মেঘলাকে দেখেছে কোথায়? মার্কেটে। তুই এই জন্য সাত সকালে ফোন দিয়েছিস? দোস্ত, মেঘলার জন্য খুব মন খারাপ হয়ে গেছে। তোর মিয়া, আমি বাঁচি না নিজের জ্বালায় আর আসে লোকের বউ নিয়ে। আমি রাগ করে ফোনটা কেটে দিলাম। আমি সকালে ফ্রেশ হয়ে রাস্তার দিকে গেলাম। চায়ের দোকানে বসে আছি, এমন সময় নাজমুল আসলো। কি রে? দোস্ত, আমি মেঘলাকে ছাড়া বাঁচবো না। আমি মেঘলাকে না পেলে ফিনাইল খেয়ে নিজেকে শেষ করে দিব। দোস্ত, তুই মোটা বেশি, ফিনাইল একটু বেশি করে খাস। তুই এমন করে বলতে পারলি? একে মেঘলার জন্য মরে যাচ্ছি। তোর এই শরীরে কত মেঘলা আসবে আর যাবে চিন্তা করিস না। আমি যদি পাস করতে পারি তাহলে মেমকে পাবো, আর মেমের চাচাতো কিছু বোন আছে, ওখান থেকে একটা তোকে দেবো। সত্যি দিবে? আমি দোয়া করি তুই পাস করিস। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি মোটা মেয়ে নেব না। আমি মোটা আর আমার বউ মোটা হলে ভ্যান বা রিক্সাতে একসাথে যেতে পারবো না। আচ্ছা শালা লুচ্চা, এখনই একটা মেয়ের জন্য কান্না করছিলি, আর এখন একটা দেবো বলেছি অমনি কেমন মেয়ে নেবে তার বায়না করছিস। আমি বাসায় আসলাম, একটু পর দেখি মিম ফোন দিচ্ছে। কিছু বলবে? এই, কথা বলছে না কেন? আসলে আমিও কথা বলতে চাইছি তোমার সাথে। কথা না বলে আমিও খুব কষ্টে আছি, কিন্তু কি করব বলো? রেজাল্ট না দিলে আমি কিছু বলতে পারছি না। যদি ফেল করি তাহলে তার পাবো না, তখন খুব কষ্ট হবে। দেখো, তুমি পাস করবে। পাশ করলে তো তোমাকে পাবো, তখন খুব খুব কথা বলবো। বাই। মনটা তো চাচ্ছে যে মেমের সাথে কথা বলি, কিন্তু যদি পাস না করতে পারি তাহলে তো মিমকে পাবো না। এসব ভাবতে ভাবতে নাজমুল আবার ফোন দিল। কই, কি হয়েছে? দোস্ত, যে মেয়েটা দিবি মেঘলার থেকেও বেশি সুন্দরী চায়। আমি মেঘলাকে দেখিয়ে দিব আমাকে হারিয়েও কি ভুলটা করেছে। ওর কথা শুনে আমার রাগে গা চলে যাচ্ছে। শয়তান, আমি মরছি আমার চিন্তায়, ও আরো কেমন কেমন মেয়ে নেবে তা নিয়ে ব্যস্ত। এভাবে চলতে থাকলো। 2 দিন পার হয়ে গেল। আজ 10টার সময় রেজাল্ট প্রকাশ করা হবে। আমি 9টার দিকে স্কুলে গেলাম। স্কুলে গেলেই দেখি মিম আমার দিকে ছুটে আসলো। মিম আমার নিকটে এসে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখে মুখে চিন্তা। একদিনও তো খোঁজ নিয়ে নেই 1 সপ্তাহে। আজকের বিপদ যদি কেটে যায় তখন দেখবে। খুব টেনশন হচ্ছে? হুম। চিন্তা করো না, যা বললো আমাদেরই হবে। জানি না, টেস্টের রেজাল্ট স্যারেরা একটু পর পাবলিক করে দেবে। আমি ভয়ে ভয়ে লাইব্রেরিতে গিয়ে বসলাম। আল্লাহ, আমার দিকটা একটু দেখো। মনে মনে দোয়া দূরত পাঠ করছি। একটু পর রেজাল্ট প্রকাশ করলো। আমি চিন্তায় দেখলাম না, লাইব্রেরিতে বসে আছি মাথা নিচু করে। একটু পর মিম আসলো। মিমের মুখটা মলিন। সরি, আমাকে আর তুমি পেলে না, সুযোগটা হারিয়ে ফেললে। মিমের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ভালো থেকো। আমি কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে যেতে লাগলাম। এমন সময় মিম আমার হাতটা টেনে ধরলো। এই, কই যাচ্ছ? পারলাম না তোমাকে পেতে, তাই তো চলে যাচ্ছি। তুমি ভয় পাইছো আর আমার কথা বিশ্বাসও করছো? মানে? মিম আমার সামনে এসে একটা গোলাপ নিয়ে। আমাকে তোমার জীবন সঙ্গী বানাবে? আমাকে তোমার ওই ফাজলামিটা দেখানোর সুযোগ দেবে? আই লাভ ইউ। আমি তো ফেল।
তুমি পাশ করেছো এবং অনেক ভালো রেজাল্ট করেছো। আমি মিমের কথা বিশ্বাস করতে পারছি না। তুমি পাশ করে আমাকে পেয়েছো। আমি কি বলবো কিছুই বলতে পারছি না। আমি মিমের দিকে তাকালাম, দেখি মিম 32 পাটি দাঁত বের করে হাসছে। খুব সুন্দর লাগছে। আই লাভ ইউ। লাভ ইউ টু। দেখেছো, তুমি চেষ্টা করেছো আর পেয়েছো। খুব চিন্তায় ছিলাম। আমি মিমের হাতটা ধরলাম। এই টেস্টে পাশ করেছো তাই কি এসএসসিতেও ভালো রেজাল্ট করতে হবে? আচ্ছা, নিশ্চয়ই আমি আরো ভালো করতে পারবো। আমি আস্তে করে মিমের দিকে এগিয়ে যেতে লাগলাম। আরফান, আমার কিন্তু এসব পছন্দ না। আচ্ছা, বুঝতে পারিনি। বাইরে চলো। চলো। আমি যেতে লাগলাম, কিন্তু আচমকা আমাকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে দৌড় দিল। বাইরে আসলে, ম্যাম। কি রে, তুই পাশ করলি কিভাবে? ম্যাম, আমার কাছে দৈত্য আছে, যে আমার সবকিছু লিখে দিয়েছে, তাই পাশ করেছে। তুই শুধরাবি না। আমি মনে মনে বললাম, খুব শাশুড়ি মা, দেখোই না কি হয়। আমি বাইরে আসলাম। দোস্ত, আমিও পাশ করেছি, তুইও পাশ করেছিস। এবার আমার একটা হিলদে করে দে। আচ্ছা, আমি মেমের সাথে কথা বলে দেখছি। আমি বাসায় গেলাম। আমি পাশ করেছি এটা শুনে আম্মু ব্যাপক খুশি হয়েছে। আমি রুমে শুয়ে আছি, মেমকে ফোন দিলাম। এই, কি করছো? এই তো শোনো, তোমার কথাই ভাবছি। খেয়েছো? খাইছি, তুমি খাইছো শোনো? হুম। আচ্ছা মেম, আমি যদি পাস না করতাম তাহলে কি আমাকে ছেড়ে চলে যেতে? উম, মোটেও না। ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? তুমি বললে যে আমি ফেল করলে আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে পাশ করানোর জন্য বলেছিলাম সোনা পাখি। করেছি টার, এভাবে আমাকে কষ্ট করালে। শোনো, এটা তো তোমার ভালো, আর আমার জন্য একটু কষ্ট করতে পারবে না? এই, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? কখনোই না। তুমিও যেন আমাকে ছেড়ে না যাও। এই চলো তো, আজকে বিকালে একটু বেড়াতে যাই। টাকা নেই আমার। কিটা, চলো, টাকা লাগবে না। আচ্ছা, এসো। আবার মেম বিকালে বেড়াতে বের হলাম। আচ্ছা, আমরা বিয়ে করব কবে? এই, হুম, আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর। আমাকে তুমি কোলে নিয়ে যাচ্ছ? বলে কি আর বোঝো? আমাকে বোঝাতে হবে না। না। এটা কি করলে? আমার সোনাটাকে একটা পাপ্পি দিলাম। কেন দিলে? খুব ভালোবাসি যে, তাই দিলাম। এই, কোনো দুষ্টামি করো না জানো, এটা কিন্তু পাবলিক প্লেস। আমিও তো ভালোবাসি। আমি কি দুষ্টুমি করতে পারি? আমি তো খুব ভালো। বলে বাবালি, আমার বাবাকে খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে। আমার নাক টিপ দিয়ে, মিম যখন আমার নাকটা টিপ দেয় তখন আমার খুব ভালো লাগে। এ চলো, বাড়ি যাবো। আচ্ছা, চলো। আমি মিমকে বাসায় পৌঁছে দিতে গেলাম। মিমদের রাস্তায় গিয়ে তো আমি অবাক। মিমদের বাসার সামনে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে মিমের হাতটা চেপে ধরলাম। ভয় নেই, আমি আছি। কিরা আরফান, কিরা আরফান, তুই তাহলে সেই ছেলে যে রাতে ফোন দিয়ে কথা বলতিস? আম্মু, আমি আরফানকে ভালোবাসি আর আরফানকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোদের তো লেখাপড়া এখনো শেষ হয়নি, বলে আমি নিজে তোদের বিয়ে দেব। ধন্যবাদ আম্মু। দেখেছ, আমার আম্মু আমার সব কথা শোনে। আরফান, তুমি বাসায় যাও। আমি বাসায় চলে আসি। ও, মজা মজা। মামনি, আমার প্রেমে গ্রিন সিগন্যাল চলছে। আমি ডান্স দিতে বাসায় আসি। রাস্তায় নাজমুলের সাথে দেখা। কি রে, এভাবে লাফাচ্ছিস কেন? আমার প্রেমে লাল সিগন্যাল জ্বলে। ও জ্বলে রে। মানে কি? ম্যাডাম আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। দোস্ত, ও দোস্ত, তোর তো হয়ে গেল। আমায় দিবি বলেছিলি যে? কি? ওই যে মিমের চাচাতো কোনো বোন থাকলে। বিয়ের পর আমি গেলে তোকে নিয়ে যাব, তখন একটা বেছে নিস। দোস্ত, আমি তো এখন প্রেম করব, একটা দে দোস্ত। এখন একটা আছে, তোর মতো মোটা, কিন্তু তাও দে, আমি কথা বলবো। শালা লজ্জা, কত বড় ফাজিল। প্রেম করবে তো করবে। আমি একটা হিজড়ার নাম্বার দিলাম, রাতে ফোন দিবি, আমি রাতে সব বলে দিব। আচ্ছা। আমি বাসায় চলে আসলাম। আমি আম্মুকে সব বললাম। আম্মু শুনে খুশি হলো, এবং আমার ইচ্ছাতেই সব হবে। আমি রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মিম ফোন দিল। হ্যালো, কে বলছেন? আরফানের বউ। তাহলে আমি কে? তুমি আমার সোনা পাখি। কি করছো সোনা পাখি? আমার সোনা পাখির কথাটা ভাবছি। এই, আমার কপাল দেখেছো? তোমাকে চাইলাম আর তোমাকেই বাছি। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। আচ্ছা ডিম, থুক্কো মিম। এই, তোমাকে মোটেও ডিম বলবে না। বলবো। বলবে না?
আমার বউকে আমি যা ইচ্ছা তাই বলবো, ডিম বলবো, আন্ডা বলবো, পাগল বলবো, আমার মন যা চাইবে তাই বলবো। আচ্ছা, আমার ইচ্ছা হলে মার দিব, আবার ভালোবেসে বউকে টেনে নেব। আই লাভ ইউ। লাভ ইউ টু। এভাবে সারা জীবন ঝগড়া করে যাব। আচ্ছা এই শোনা, আমার ঘুম পাচ্ছে। আমারও। ঘুমাও। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু পর অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোর ম্যাডাম। হ্যাঁ ম্যাম বলুন। কালকে আমার সাথে একটু দেখা কর। আচ্ছা ঠিক আছে। 10টার সময় স্কুলের সামনে আসিস। আচ্ছা ঠিক আছে ম্যাম। মিম যেন না জানে। আচ্ছা আমি শুয়ে পড়লাম। আচ্ছা ম্যাম কি জন্য দেখা করতে বলেছে আমি তো ভেবেই পাচ্ছি না। ধুর, ম্যাম তো রাজি হয়েছে, তো চিন্তা কি? সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরের দিকে আসলাম। ওদিকে মিমদের বাসায়। মিম, তুমি কি সত্যি আরফানকে ভালোবাসো আর আরফানকে বিয়ে করতে চাও? হুম। আরফান ছেলেটা ভালো না, আমি খোঁজ নিয়ে দেখলাম ও মেয়েদের নিয়ে খেলা করে। কয়েকজন আমাকে বললো তারা হয়তো মিথ্যা বলেছে। আম্মু, আরফান মোটেও ওরকম না, তোমার ধারণা ভুল। আচ্ছা, আরফানের সাথেই বিয়ে দিব। যদিও আরফানের থেকে 1000 গুণ ভালো ছেলে আমায় দেখাচ্ছিল, আমি তাদের মানা করে দিব। আচ্ছা আম্মু, আমার আম্মুই বেস্ট। আমি 9টার দিকে স্কুলের দিকে গেলাম। ম্যাম আমাকে একটা গাছতলায় ডাকলো। ম্যাম বলুন কি হয়েছে? আমার মেয়েটাকে তো বশ করে নিলি। কি বলছেন ম্যাম? কেন বশ করতে যাব? আমি তোর মতো একটা বাদর, একটা কেয়ারলেস ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ম্যাম আপনিও কি মজা করছেন? আপনি যে কালকে বললেন আমাকে আপনার জামাই বানাবেন। মিম ছিল বলে বলতে পারি নাই, আমি মিমের সব কথা রাখছি। আর আমি চাই না যে মিম তোর মতো একটা ছেলেকে বিয়ে করুক। আমি মিমকে নিজে থেকে বেশি ভালোবাসি আর মিমকে খুব সুখে রাখবো, আপনি দেখে নিন। লাগবে না, আমি তোকে পছন্দ করি না। আর আমি মিমের বিয়ে অন্য এক জায়গাতে ঠিক করে রাখছি। আর আমি চাই মিমের সেখানেই বিয়ে হবে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, মিমের সামনে তুই আসিস না। ম্যামের কথা শুনে আমার মাথা করছে, চারিপাশ অন্ধকার লাগছে, কি বলবো। তুই প্লিজ আর মিমের সামনে আসিস না। আমি মিমের মা হয়ে তোর কাছে অনুরোধ করছি, মিমের জীবন থেকে চলে যা আর মিমের সামনে আসিস না। ম্যাম মিম আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যদি এখন চলে যাই মিম সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে আর অন্য কাউকে আমার জায়গাতে বসাবে না। তুই আমার মিমের জীবন থেকে চলে যা, তোর কাছে আমি ঋণী হয়ে থাকবো। তুই চলে যা মিমের জীবন থেকে। আসলে আমি যদি বলি মিম আমার সাথে পালিয়ে যাবে, কিন্তু মায়ের থেকে মেয়েকে আলাদা করব না, আমি চলে যাব। আচ্ছা ম্যাম আমি চলে যাব, কিন্তু চলে গেল মিম আমাকে বলতে পারবে না। সেজন্য আমি এমন একটা কাজ করব যে মিম আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে আর আপনাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে। ম্যাডাম আমাকে কয়েকটা দিন সময় দিন, দেখবেন মিম নিজেই আমাকে ঘৃণা করবে আর আমাকে ভুলেও যাবে। আচ্ছা, কিন্তু আবার উল্টোপাল্টা কিছু করিস না। ম্যাম আমি খুব ফাজিল, কিন্তু কাউকে কষ্ট দিই না, কথা দিলে কথা রাখি। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আমি যাকে ভালোবাসলাম আজ থেকে তার সাথেই অভিনয় করব, শুধু ধরে যাওয়ার জন্য। খুব আন্না পাচ্ছে। আমি মন থেকে তো মিমকে চেয়েছি, কিন্তু পেলাম না। হয়তো আমার নিয়তি ঠিক ছিল না, তাই পেলাম না। আমি বাসায় যাচ্ছি, দেখি মিম ফোন দিল। নাম্বার আর মিমের ছবি স্ক্রিনে আসতেই খুব কষ্ট লাগলো। কি করব, মন তো যাচ্ছে একুরি ফোনটা রিসিভ করে বলি খুব ভালোবাসি, ছেড়ে যাব না। 3 থেকে 4 বার ফোন দেওয়ার পর রিসিভ করে বললাম, এই আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। একটু কথা বলি। কেন, সবসময় কি বলতে হয়? আমি ফোনটা কেটে দিলাম। আমি মন খারাপ করে বাসায় আসলাম। আম্মু জানলে কষ্ট পাবে, সেই জন্য একটু স্বাভাবিক হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন মিম আবার ফোন দিল। এই, এবার ফ্রি হয়েছো? আমার ঘুম পাচ্ছে, রাতে কথা বলবো। আমি ফোনটা বন্ধ করে শুয়ে পড়লাম। কি করব আমি? ইচ্ছা করছে এখনই ফোন দিয়ে বলি, হে মিম বলো না কিছু কথা। আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে কথা শুনতে, তোমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ অনুভব করতে। সারা বিকাল কান্না করলাম। সন্ধ্যায় মিম ফোন দিবে, সেই জন্য আমি মিমের কাছে যে নাম্বার দেওয়া সেই নাম্বারের অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে রেখে দিলাম, যাতে মিম ফোন দিলে ফোন ওয়েটিংয়ে পায়। এভাবে রাত 9টা 40 মিনিট পর্যন্ত রেখে দিলাম। 9টা 41 মিনিটে মিম ফোন দিল। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? কই, কারো সাথে না। মিথ্যে কেন বলছো? 3-4 ঘন্টা ধরে কার সাথে কথা বলছিলে? একটা বন্ধুর সাথে। বন্ধুর সাথে কেউ এতক্ষণ কথা বলে? আমি বলি, তোমার কোনো সমস্যা? আমাকে বলছো তুমি? মোটেও না। আমি কার সাথে কি কথা বলছি তা নিয়ে তোমার এত
মাথা ব্যথা কেন? আমি মিমকে ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দিলাম। খুব কষ্ট লাগছে মিমের সাথে এভাবে কথা বলে। রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাথে বসে আছে। পেছন থেকে কেউ আমাকে ডাক দিল। তাকিয়ে দেখি মিমকে দেখে আমার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। এ কি অবস্থা? এভাবে বোনের মতো চুল করে আছো কেন? যাও ফ্রেশ হয়ে এসো। কি দরকার? আমার বাসায় চলে আসলে যে। চলো ঘুরতে যাব। এখন পারবো না, আমার একটা জরুরি কাজ আছে, পরে যাব। এই বলে বাসা থেকে বের হয়ে আসলাম। খুব কষ্ট হচ্ছে। মেমো মনে হয় আমার ব্যবহারে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আমার আর কিছু করার নেই। আরও অ্যাভয়েড করতে হবে যাতে করে আমাকে ঘৃণা করে। আমি মিমের চোখে খারাপ হওয়ার জন্য সব প্রকার বাজে কাজ করছি। আমি সামনে দাঁড়িয়ে আছি। একটু পর দেখি মিম আমাদের বাসা থেকে বের হলো। কিছু দূর যেতে আমি মিমকে দেখানোর জন্য একটা সিগারেট খেতে লাগলাম। আস্তাগফিরুল্লাহ। মিম আমাকে দেখতে পেয়ে, এই তুমি সিগারেট খাচ্ছ? খুব খুব মজা, তুমি খাবে? সরাও সিগারেট। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, আর কোনোদিন যেন সিগারেট স্পর্শ করবে না। আমার ইচ্ছে আমি খাবো। এই শোনো, এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে। পরে কথা বলবো, আমি বাসায় যাব। এই বলে আমি চলে আসলাম। মিম রে, আমাকে ক্ষমা করে দিস। আমি এইভাবে মিমকে অ্যাভয়েড করে নিজের ভেতরটা নষ্ট করে দিচ্ছি। কলেজা ছিলে তুমি, আর আমার সেই কলেজায় কষ্ট লাগলে কি আর ভালো থাকা যায়? আমি দুপুরে বাসায় এসে শুয়ে পড়লাম। আমার ভেতরটা একদম শেষ হয়ে যাচ্ছে। একটু পর দেখি মিম ফোন দিল। 2বার ফোন দেওয়ার পর রিসিভ করলাম। কি বলবে? ব্যস্ত আছি, বলো। না, এমনি ফোন দিলাম। আচ্ছা, 2 মিনিট পর ফোন দাও। আমি ফোনটা কেটে দিয়ে কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে 10 থেকে 15 মিনিট সময় পার করে দিলাম। ফোনটা কাটার সাথে সাথে মিমের ফোন আসলো। এত কথা কার সাথে বলো তুমি? কারোর সাথে না, পরে কথা বলবো, ঘুম পাচ্ছে। বলছি বিকেলে নদীর ধারে যাচ্ছি, তুমি এসো কিন্তু। না, আমি বিকেলে আম্মুর সাথে একটা জায়গাতে যাব। আমি ফোনটা কেটে দিয়ে আমার একটা বান্ধবী জিন্নাতকে ফোন দিলাম। এতদিন পর ফোন দিয়েছে? একটা হেল্প করবে? বল, কি সাহায্য? আমার মিথ্যা গার্লফ্রেন্ড হবে কিছু সময়ের জন্য। মানে কি? আমি জিন্নাতকে সব খুলে বললাম। দোস্ত, এত কষ্ট আর তুই কারোর সাথে শেয়ার করিস না? পারবি অভিনয়টা করতে? পারবো, কিন্তু তোর যে খুব কষ্ট হবে। কিছু হবে না, তুই বিকালে নদীর ধারে আসিস। আমি বিকেলে নদীর ধারে জিন্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর জিন্নাত আসলে আমি জিন্নাতের হাত ধরে হাঁটতে লাগলাম। আমি জিন্নাতের গা ঘেঁষে হাঁটতে লাগলাম, যাতে করে যে কেউ দেখে বুঝতে পারে আমরা সেইটা। আমি খেয়াল করলাম দূরে মিম আসে। জিন্নাত মিম আসে, কিন্তু আফরান, এটা কিন্তু ঠিক না। তুই মিমকে নিয়ে পালিয়ে যা। না রে, মায়ের কাছ থেকে মেয়েকে আলাদা করব না। আমি জিন্নাতের সাথে একটা বেঞ্চে বসলাম। ইচ্ছার বিরুদ্ধে খুব ক্লোজ হয়ে বসলাম। মিম আমাকে দেখে ফেললো। দেখে অবাক হয়ে বলল, আরফান, কে এই মেয়ে? আর ওর সাথে কি করছো? এই তোমার দরকারি কাজ? এর নাম জিন্নাত। তো আমি কি করব? তুমি একটা মেয়ের সাথে এইভাবে বসে আছো কেন? আমি মিমকে একটু সাইডে নিয়ে গেলাম। তুমি ওর সাথে কি করছো? ও আমার সাথে রিলেশন করতে চাইছে, তাই এসেছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে ওর সাথে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, আর তার আগে ওকে একটু নেই। প্রেম করলে দোষ নেই, বিয়ে তো তোমাকেই করবো, জানামান। মিম আমাকে কতগুলো থাপ্পড় দিল। লুচ্চা, আম্মুর কথাই ঠিক, তোর চরিত্র ভালো না। ভুল আমারই, তোকে ভালোবাসতে গিয়েছিলাম আর খুব ভালোবেসেছিলাম, আর তুই তার প্রতিদান এইভাবে দিলি। তোর মতো জানোয়ারের মুখ আমি দেখতে চাই না, কোনোদিন আমার সামনে আসবি না। এটা বলে মিম কান্না করে চলে যেতে লাগলো। মিম চলে যাচ্ছে আমার থেকে অনেক দূরে। নিজের বুকের ভেতর থেকে যেন কলেজাটা কেউ আলাদা করে নিয়ে যাচ্ছে। আফরান, মিম চলে যাচ্ছে। দেখিস, আজ থেকে মিম আমাকে খুব ঘৃণা করবে। দোস্ত, তোর কষ্ট হবে না? না, কিসের কষ্ট? মিম যে তোর থেকে আলাদা হয়ে গেল। আমার কপালে নেই, থাকলে যেত না। এই বলে মিম বাসায় গিয়ে কান্না করলো। কিরে, তুই কাঁদছিস কেন? আম্মু, তোমার কথাই ঠিক, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আর ফের একটা চরিত্রহীন ছেলে। আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবো। আচ্ছা দেখবি, আমি যেখানে দেব সে তোকে খুব সুখে রাখবে। এদিকে আমি বাসায় এসে আম্মুর সাথে সবকিছু শেয়ার করলাম। আম্মু আমার কথা শুনে অবাক। মন খারাপ করিস না, যে তোর ভাগ্যে থাকবে তাকেই তুই পাবি, তার বাহিরে কিছুই না। তুই মিমের কথা ভুলে যা। বলতে পারবো না, কিন্তু আম্মু, আমি এখানে আর থাকতে চাই না। আমি আমাদের অফিসের পাশে যে বাসা আছে সেখানে থাকবো। আমি এখানে থেকে মিমকে দেখে নিজেকে সামলাতে পারবো না। তাই যাব? তুই তো যেতে চাইছিস না,
আমাদের তো ওইখানে সব, তোর জন্য এখানে আছি। যা গুছিয়ে নে, আমরা কালকেই চলে যাব। আমি রুমে এসে ম্যামকে একটা ফোন দিলাম। ম্যাম, আজকে থেকে মিম মিম আমাকে ঘৃণা করবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছেলের সাথে মিমের বিয়ে দেন, তবে মনে রাখবেন আমি মিমকে সারা জীবন ভালোবেসে যাব। যদিও পাবো না, তবুও দূর থেকেই ভালোবাসবো। আমি এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর দিন আমরা আমাদের বাসা থেকে চলে আসলাম শহরে, মিমের থেকে অনেক দূরে। চলে আসলো, মনটা মিমের কাছেই রয়েছে। আমি মিমের থেকে দূরে আছি 3 বছর হয়ে গেল। এখন একটু স্বাভাবিক হলো, প্রতিদিন মিমের কথাই মনে আসে। এখন আমি আব্বুর সাথে জব করি আর সাথে লেখাপড়া। বুক ভরা কষ্ট নিয়ে আমি বর্তমান সময় পার করে যাচ্ছি। আমি 3 বছর আছি মিমকে ছাড়া। মিম তো এখন আমাকে ঘৃণা করে, আর নিশ্চয়ই মিমের বিয়ে হয়ে গেছে, সে খুব সুখে আছে। আমি চাই মিমকে ভুলে যেতে, কিন্তু মিম আমার প্রতিটা শিরায় উপশিরায় মিশে গেছে, চাইলেও ভোলা যাচ্ছে না। আমি মনটা ভালো রাখার জন্য সবসময় কাজের ভিতরে রাখি। এভাবে কষ্টের ভেতর দিয়ে হাসি মুখে সবার সাথে মিশলেও প্রতিদিন রাতে প্রচুর ফোন আসতো। একদিন অফিস থেকে বাসায় আসি, পেছন থেকে কেউ আমাকে ডাকছিল, কিন্তু আমি শুনতে পেলাম না। আমি বাসায় আসার পর, আরফান, আমাদের উপরতলায় তো কেউ থাকে না, সেজন্য ভাড়া দিলে কেমন হয়? ভালো হয় দিয়ে দাও, নয়তো আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আজকে একজন আসছিল, তাহলে তাদের হ্যাঁ বলে দে, কালকে আসুক। আচ্ছা। আমি গিয়ে খেয়ে রুমে শুয়ে পড়লাম। শুয়ে ফোনে মিমের ছবিগুলো দেখছি। কতই না রোমাঞ্চকর দিনগুলো ছিল। মিমের হাসিটা কত সুন্দর ছিল। মিমের মুখে ঠোঁটের পাশে যে তিল ছিল, সেটা আমাকে পাগল করে দিত। মুখে তিল থাকা মেয়েগুলো অনেক কিউট হয়, কিন্তু আমি হয়তো লোকের বইয়ের ছবি দেখছি এখন। আমি বিকেলে পার্কে বসে আছি, আমার পেছন থেকে কেউ ডাক দিল। আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। ম্যাডাম, আপনি এখানে? আমি কি আবার কোনো ভুল করলাম? আরফান, তুমি এখানে থাকো, কত খুঁজেছি তোমায়, তুমি জানো? ম্যাডাম, আমি তো আপনার কথা রেখেছি। আমি মিমের থেকে অনেক দূরে চলে এসেছি। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। মাফ করবে, আপনি কোনো ভুল করেন নাই। আমি সোজা চলে আসলাম। ম্যাডাম আমাকে অনেকবার ডাকলো, আমি পেছনে তাকাইনি, কারণ ম্যাডামের সাথে কথা বললে মিমের কথা জিজ্ঞাসা করে ফেলতাম, কিন্তু আমি ভুলে যেতে চাই। আমি বাসায় চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমি রুমে শুয়ে আছি। আজকে ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। ম্যাডাম এসেছে, তার মানে মিমও আসতে পারে। মিম কি এই শহরে আসে? আমি যদি মিমের সামনে যাই, তাহলে কি মিম আমাকে ক্ষমা করে দেবে? হয়তো দেবে না। এসব 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। আজকে এবার আমাদের বাসায় নতুন ভাড়াটি আসবে। অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। নতুন ভাড়াটিয়া আসছে, পরিচয় হয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম। আমি ওপরে গিয়ে দেখি ম্যাম, কিন্তু ম্যাম এখানে কেন? ম্যাম, আপনি এখানে? আরফান, তুমি কালকে আমার কথা না শুনে কেন চলে গেলে? আর তুমি এখানে? এটা আমাদের বাসা, আর আপনি এখানে কেন? আমি ভাড়াটিয়া, এটা তাইলে তোমার বাসা? আমি চলে গেলাম। আজকে আমার সব কথা শুনতে হবে। বলুন, কি কথা? আমি কি আর কোনো অন্যায় করেছি? না, অন্যায় করেছি, আমি ভুল বুঝেছি তোমাকে। না, আমি খারাপ। আপনি তো ভালো পাত্রের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, তা কেমন আছে? মিমের বিয়ে দিই নাই, আর ভালো ছেলে আমার চোখে তুমি। আমি খুব ভুল করেছি। কি, মিমের বিয়ে দেননি? না, আমি যে ছেলেকে পছন্দ করেছিলাম সে ভালো না, আর আমি সেজন্য মিমের বিয়ে দিই নাই। আমি ওকে এখনো লেখাপড়া করাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি এখন ক্ষমা চাই, তাইলে আমার মেয়েকে বিয়ে করবি? যা বলছি তাই বল। কি বলছেন এসব? কিন্তু মিম যে তোকে খুবই ঘৃণা করে, কিন্তু প্রতিদিন কান্না করে। ও আরফান, তুমি আবার মিমকে হাসি খুশি করো, আর তুমিও তো কেমন কাবু হয়ে গেছো। না, আমি বলেছিলাম নিয়মের থেকে দূরে থাকবো, তাই করেছি। আপনারা যখন ভাড়া বাসা নিয়ে থাকেন, আমি চলে যাব। কিন্তু ম্যাডাম আমার হাত দুইটা ধরে। আরফান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই। আমি মনে করছি তুমি দুষ্ট এবং বেখেয়ালি ছেলে, কিন্তু আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট। আমিও তো চাচ্ছি মিমকে পেতে, আজ আর এগো আসলো না। ম্যাম, মিম কি এখনো আমাকে ঘৃণা করে? আমি বলি নাই যে তুমি চলে গেছো আমার কারণে। বললে মিম আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি এক্ষুনি বলছি আমি চাই আমার মেয়েটা সুখে থাকুক। না না ম্যাম, বলা লাগবে না। বললে মিম আপনার উপর থেকে ভক্তি উঠিয়ে নেবে। আমি মিমের রাগ ভাঙাবো। মিম কোথায়? মিম ও সিঁড়ির পাশের রুমে ব্যালকনিতে বসে আছে।
আমি গেলাম মিমের ওখানে। আমার সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমার ভেতরটা ধুক ধুক করছে। জানি না আমি মিমের সামনে গেলে কেমন রিয়েকশন দেখাবে। এক পা এক পা করে এগিয়ে গেলাম। পেছন থেকে মিমের চুলগুলো দেখা যাচ্ছে। মিমের চুলগুলো অনেক লম্বা হয়েছে। মিম একভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে করে পেছনে গিয়ে মিমের চোখ ধরলাম। কে কে বলছেন? ছাড়ুন আমাকে। আজ 3 বছর পর মিমের কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই মিষ্টি কণ্ঠটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হলো। কে বলছেন? ছাড়ুন। মিম আমার হাতটা ছাড়িয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মিমের চেহারাটা আরো সুন্দর হয়েছে, তুই এখানে কিভাবে? কিন্তু একটা চিন্তার ছাপ আছে। বুঝেছি, মিম আমাকে ঘৃণা করে। মিমের রাগ ভাঙাতে গেলে আমাকে আবার ফাজিল হতে হবে। 3 বছর আগের ফাজলামিটা আবার শুরু করতে যাচ্ছি। ও মা, কও কি? আমি আসুম না তো কেডা আসবে? তুই এখানে কিভাবে? আম্মু! আমি মিমকে কথা না বলতে দিয়ে মিমের চোটের সাথে নিজে চোট লাগিয়ে দিলাম। খুব জোরে চেপে ধরে আসে। 2 মিনিট পর ছেড়ে দিলাম। দেওয়ার সাথে সাথে মিম আমাকে গায়ে শক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে যাবে, কিন্তু আমি নিচু হয়ে প্যাচ দিয়ে মিমকে নিজের সাথে চেপে ধরলাম। মিমের 2 হাত আমি মিমের পেছনে দিয়ে চেপে ধরলাম। মিম শক্তি ভর ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। একটু ধীর থাকো না সোনা, আমি তোমাকে একটু দেখব। কত বছর তোমাকে দেখি না। কিন্তু মিম হাঁটা ছাড়ে আমার গলা 2টা থাপ্পড় দিল। মিম ম্যাডামকে ডাকলাম। আম্মু, এই লুচ্চা ছেলেটা আসলো কিভাবে? আমি ম্যাডামকে থামিয়ে, আমি মেকানিকের কাজ করি, তাই বাড়িতে আসলাম কারেন্ট লাইন ঠিক করতে। আন্টি আন্টি ম্যাডাম আপনি যান। তুই এখানে আসলি কিভাবে? আর আমার সাথে এটা করলি কেন? তাহলে শোধ করে নাও। আমার গালটা বাড়িয়ে দিয়ে, কিন্তু আমি পাপির বদলে অনেকটা থাপ্পড় পেলাম। এতে আমি কিছু মনে করলাম না, কারণ আমি মিমের সাথে যেটা করেছি, যেভাবে মিমকে ঠকিয়েছি, তার জন্য মিম আমাকে থাপ্পড় দিয়ে একটু রাগ কমিয়ে নেই। কি কষ্ট হয়ে গেল নাকি? আর মারবে না? তুই চলে যা এখান থেকে। আমি চলে আসার সাথে সাথে মিম দরজা লাগিয়ে দিল। কিরে মিম, রাগ কমিয়েছে? এত সহজে কিন্তু রাগ কমবে না, একটু সময় লাগবে। সবকিছু আমার কারণে হচ্ছে। ধুর, এ কথা বলছেন কেন? সব ঠিক হয়ে যাবে। আমি নিচে আসলাম। বাপ্পা কি জোর গায়ে, গালটা লাল করে দিল। আমি আমার রুমে শুয়ে শুয়ে গুনগুন করে গান গাচ্ছি। নাগিন নাগিন ও বালে বালে, ঝিঙ্কু নাকুর নাক্কু নাকুর টাক্কু ঠাকুর টা। আসলে গান জানি না তো, তাই আর কি, যা মনে আসে তাই বলছি। কিন্তু আম্মু আমার দরজার কাছে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখে হেসে দিল। কিরে বাবু, আজকে তোকে এত খুশি লাগে কেন? এমনি। না তো, কোনো একটা কারণ আছে। আগে তো গম্ভীর হয়ে থাকতিস, আজকে আবার সেই পুরাতন সাব্বিরকে দেখতে পাচ্ছি। আমাদের ভাড়াটিয়াকে দেখেছো? একটা বউ আর একটা মেয়ে, কিন্তু মেয়েটার মুখ ঢাকা ছিল। মেয়েটা হইল মিম। মিম? আর ম্যাডাম আমাকে এবার সত্যি মেনে নিয়েছে। যাক বাবা, এবার তো আমার ছেলেটা একটু হাসলো। যাই, আমি দেখা করে আসি। এই বলে আম্মু উপরে চলে গেল সোজা মিমের কাছে। কেমন আছো মিম? মিম আমার আম্মুকে দেখে অবাক হয়ে গেল। ভালো। আপনি এখানে? এটা আমার বাসা। কেন, আরফান বলেনি? তুমি নিচে এসো, একসাথে বসে গল্প করব। এটা আপনাদের বাসা? হুম। আমি এই বাসাতে থাকতে পারবো না। দেখ, আমরা এই অসময়ে এত সুন্দর বাসা পাবো না, আর এটা অনেক সুন্দর বাসা। তাও আমি এই বাসায় থাকতে পারবো না। বেশি কথা না, এখানেই থাকতে হবে, ব্যাস। আম্মু চলে আসলো। মিম গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলেন। আমি বিকেলে গেলাম ওপর তলায়। গিয়ে দেখি মিম ওর রুমে শুয়ে আছে। ঘুমায় পড়েছে আমার মিম। আমি আস্তে করে মিমের পাশে গিয়ে বসলাম। ঘুমন্ত অবস্থায় আমি মিমকে দেখছি কত সুন্দর মিমের তেলটা। আমি একভাবে মিমের দিকে তাকিয়ে আছি। একটা চুল মিমের মুখে আসে। চুল দেখে শয়তানি ভর করলো। আমি মিমের চুলটা নিয়ে নাকের কাছে সরসরে দিলাম, কিন্তু মিম সরে গিয়ে আবার শুয়ে পড়লো। এভাবে একাধিকবার করার ফলে মিমের ঘুম ভেঙে যায়। তুই এখানে কেন? আমার সোনা পাখিটাকে একটু দেখতে আসলাম। সোনা, তুমি বিকালে ঘুমাচ্ছ কেন? আমি তোকে কি করে ফির দেবো? মোটেও না, আমি তো বলেছি বিকেলে ঘুমালে রাতে ঘুম আসবে না। তুই চলে যা আমার রুম থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। তোর মতো একটা লুচ্চা ছেলের মুখ দেখা পাপ। আর কখনো চলে যাব না, আর থাকতে পারছি না। তুই যাবি এখান থেকে। যাচ্ছি সোনা। আমি সোজা ছাদে চলে গেলাম। মিম যতই অপমান করুক কিছুই মনে করব না, কারণ নিখুঁত ভালোবাসায় এভাবে আঘাত করলে সে তো কষ্ট পাবেই। যাই হোক, 3 বছর মিমকে ছাড়া থেকেছি, এখন অপমান করলে তো মিম আমার চোখের সামনে থাকবে।
আর ম্যাডাম তো এবার রাজি হয়েছে। তোর যাই বলো, আমি আর মিমকে একটু দেখে আসি। আমি নিচে গিয়ে দেখি মিম মন খারাপ করে বসে আছে। মিমের মন খারাপ কেন আমার জানতে হবে। আমার সোনা পাখির মন খারাপ কেন? তুই আবার এসেছিস সেখানে? তোর বাসা বলে কি তুই যা ইচ্ছে তাই করবি? সোনা পাখি, কি বলছো তুমি? এটা এটা তো তোমারই বাসা। যেটা আমার সেটা তো আমার সোনা পাখিরই। তুই যদি আমাকে বিরক্ত করিস তাহলে আমি চলে যাবো কিন্তু। আমি গিয়ে মিমের পাশে বসে মিমের মুখটা 2 হাত দিয়ে ধরে অত্যন্ত নরম সরে পড়লাম। এই আর ছেড়ে যেও না। আমি সেরে এসে বুঝেছি হারে থাকা যন্ত্রণা কতখানি। আমি ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আর কোনো ভুল করব না। এটা বলে মিমের কপালে আলতো করে চুমু দিলাম। মিম আমাকে ছাছিয়ে একটা ঠাস করে চড় মারল। এই, আমাকে কিস করলি কেন? তোকে আমি ভালোবাসি না, তুই আমার সাথে ছলনা করেছিস, আমি তোকে ঘৃণা করি। আচ্ছা তাই, তাহলে আমাকে ছুঁয়ে বলতে পারবে ঘৃণা করো? মিথ্যা বললে আমি কিন্তু পটল তুলব। মিম আমাকে ছুঁতে গিয়ে হাত টেনে নিল। তোকে আমি স্পর্শ করবো না, ঘৃণা করি তোকে। আমি মিমের দিকে কাঁদো কাঁদো নজরে তাকিয়ে আছি। চোখে পানি আসে, যে কোনো সময় পানি পড়তে পারে। এভাবে তাকিয়েছিস কেন? খুব ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। তুই একটা চরিত্রহীন, তুই মেয়েদের সাথে অভিনয় করিস। তুই তো জিনাতকে ভালোবাসিস। না, আমি একজনকেই ভালোবাসি আর তাকে সারা জীবন ভালোবেসে যাব। আর সে হলো আমার সোনা পাখি মিম। এই বলে আমি চলে আসলাম। আমি এসে আমার রুমে শুয়ে পড়লাম। রাতে একটা ঘুম দিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। যাই, আমার মিমকে একটু দেখে আসি। মিমকে ছাড়া অনেকদিন ছিলাম, আর মিম যখন আমার বাড়িতে আসে দেখে আসি। আমি উঠে চলে গেলাম দোতলায়। আস্তে আস্তে চুপি চুপি মিমের রুমে গেলাম। আস্তে করে মিমের দরজাটা খুললাম। ডিম লাইটের আলোয় মিমের মুখটা দেখা যাচ্ছে। আমি গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় মিমকে কত সুন্দর লাগছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের কাজলগুলো লেপ্টে আছে। আমি মিমের দিকে একভাবে তাকিয়ে আছি। গত 3 বছরে না দেখা চোখ দুইটা মিমকে দেখে শান্তি পাচ্ছে। আমি মিমের কপালে আলতো করে একটা চুমু দিলাম। ঘুমের ভেতরে মিম কেঁপে উঠল। আমি মিমের কপালে হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু মিমের ঘুম ভেঙে গেল। মিম চিৎকার দিতে যাবে, তার আগেই আমি মিমের মুখটা চেপে ধরলাম। চিৎকার দিয়ে কোনো লাভ নেই, আমি এখানে জানলে কেউ কিছু বলবে না, শুধু নিজে লজ্জা পাবে। মিম আমার হাতটা ছাড়িয়ে একটা চড় দিল। উত্তর, তুই এত রাতে এখানে কেন? তোমাকে দেখতে খুব মন চাচ্ছে, তাই আসলাম। লজ্জা কর না মেয়েদের নিয়ে খেলা করতে? তোমাকে ভালোবাসি, খেলা করব কেন? লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? তোর মুখে ভালোবাসার কথা মানায় না, চলে যা আমার রুম থেকে। যেতে পারি, তবে একটা শর্তে। একটা পাপ্পি দাও। মিমের দিকে গালটা এগিয়ে দিয়ে, কিন্তু মিম আমাকে থাপ্পড় দিল। ওটা তোর মতো চরিত্রহীন ছেলের প্রাপ্য। পাপ্পি চেয়েছি আর তুমি চড় দিলে। ভালোবেসে ভালোবেসে থাপ্পড় দিল, আমার কাছে ভালো লাগে। চলে আসলাম মিমের রুম থেকে। এসেই ঘুম দিলাম। এক ঘুমে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর দেখি আমার হবু শাশুড়ি মা আসলো। ম্যাডাম, কিছু বলবেন কি? মিমকে এলাকার কলেজে ভর্তি করতে হবে, আর আমি এখানকার একটি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাইছি। আচ্ছা, মিম কই? ও রুমে আছে। আমি সোজা আমার মিমের রুমে চলে গেলাম। গিয়ে দেখি মিম এখনো ঘুমিয়ে আছে। মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো। যাক, একটু মজা করে যাক। আমি খাতাটা সরিয়ে মিমের পাশে শুয়ে পড়লাম। মিমকে আমার হাতের বাহুর ওপর শুয়ে দিলাম। মিমের নিঃশ্বাস আমার গলায় পড়ছে। মিমের সমস্ত ভর প্রায় আমার ওপর। হাতের বাহুর ওপর শুয়ে আমাকে আলতোভাবে জড়িয়ে ধরে রেখেছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর দেখি মিম নড়াচড়া করছে। মিমের ঘুম ভেঙে গেল। আমার ওপর মিম শুয়ে আছে, এটা দেখে মিম মোটামুটি ঘাবড়ে গেল। তুই এখানে কখন আসলি? ও মা, তুমি জানো না মনে হচ্ছে? আমি তো সেই কালকে রাত থেকে আছি। কালকে রাত তুই চলে গিয়েছিলি? হায়, আমি তো চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু তুমি যে বললে সোনা যেতে হবে না, আজ রাতে এখানে থাকো, তাই তো আমি এখানেই আছি। দেখ, আমি মোটাও এটা বলিনি। আরে তুমি এটা বলেছ, তা না হলে আমি এখানে কিভাবে আসলাম? আমার যথেষ্ট মনে আছে তুই চলে গিয়েছিলি। চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে থাকতে বললে। আমাকে রাগাস না, কেন ছিলি বল? এটা বলে মিম উঠে যেতে লাগলো। আমি হাত ধরে টান দিলাম। মিম নিজেকে সামলাতে না পেরে সোজা আমার বুকের উপর এসে পড়ল। আচমকা আমার ঠোঁটে মিমের ঠোঁটটা চলে গেল।
হুম, এভাবে কিস না দিয়ে আস্তে করে দিলে উপভোগ করতাম। তোর মতো ছোট লোক না আমি জীবনে দেখিনি। তোকে আর কি বললে তুই চলে যাবে এখান থেকে? ক্ষমা করে দাও, চলে যাব। যা, চলে যা, ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলে আর চলে যেতে বলতে না, কাছেই থাকতে বলতে। আচ্ছা, গোছিয়ে নাও, আমি আজকে তোমাকে কলেজে ভর্তি করে দেব। আমি তোর সাথে মোটেও যাবো না। তোমার আম্মু যেতে বলেছে, উনি ব্যস্ত আছে, তুমি গোছিয়ে নাও প্লিজ। এই বলে আমি বাইরে চলে আসলাম। এখন মিমের সাথে মজা করে ভালো লাগছে, যদিও মিম অপমান ছাড়া কিছুই করছে না, কিন্তু মিম তো আমার চোখের সামনে আছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। ম্যাডাম বলাতে মিম তার ইচ্ছার বিরুদ্ধে গোছিয়ে নিল। মিম আমার সাথে আসে কলেজে যাবে, আমার খুব আনন্দ লাগছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, একটু পর মিম আসলো। এত এত দেরি লাগে? চুপচাপ চল। একটু অপেক্ষা করো, আমাদের অফিসের একজন যার ভাই আমাদের কলেজের শিক্ষক, সেই কাকুর সাথে তুমিও যাও। আমার সাথে যেতে তো তোমার ভয় লাগছে যদি কিছু করি? এই না, আমি অচেনা কারোর সাথে যেতে পারবো না, তুই চল। আমিও তো তোমার কাছে অচেনা একটা চরিত্রহীন ছেলে। আচ্ছা চলো। আমি একটা রিক্সা ডাকলাম, আজ মিমকে নিয়ে রিক্সাতে যাব। আমি রিক্সাওয়ালাকে বললাম যত ঘুরে ফিরে যাওয়া যায়। আমি মিমের দিকে চেপে বসলাম, মিম ততই অন্যদিকে সরে যেতে লাগলো। এইদিকে সরে বসো। আর কপাল খারাপ নাইলে তোর মতো একটা লুচ্চা ছেলের সাথে যেতে হচ্ছে। এমনভাবে গন্ডগোল করার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম কলেজে। আজ অনেকদিন পর কলেজে গেলাম। আমি কলেজে তেমন আসি না, কিন্তু কলেজে আমি ভালোই ফেমাস আছি। মিম, এই কলেজে না আমি হেব্বি ফেমাস। মিম তো কোনো কথাই বলছে না, রেগে আছে অনেকখানি, ভ্রু কুঁচকে আছে। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে মিমকে ভর্তি করিয়ে মিমকে তার ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে চলে আসলাম। কয়েকটা মেয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। আরফান, মেয়েটা কে? হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। ও তুক্ক গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি তো চরিত্রহীন, তাই আর ভালোবাসে না। কথাটা বলার সাথে সাথে মিম আমার দিকে তাকালো, হয়তো এমন কথা আশা করেনি। আমি তাকে প্রচুর ভালোবাসি। আমি মিমকে নিয়ে চলে আসলাম। কিছু খাবে? না, তোর দ্বারা আমি কিছুই নিব না। আমি এখনো তোর সাথে কথা বলছি, এটাই তোর ভাগ্য। সেটাই। আমি যে অপরাধ করেছি তার জন্য তো আমাকে মেরে দেওয়া উচিত, আর তুমি আমার সাথেই তো থাকছো, সো আই এম এ লাকি ম্যান। আমি রিক্সা করে দিচ্ছি, তুমি বাসায় যাও, আমি একটু পর যাবো, আমার কিছু কাজ আছে। মিম হয়তো কিছু বলতে গেল, কিন্তু বলল না। আমি মিমকে একটা রিক্সা করে দিলাম। মিম রিক্সা করে বাসায় চলে গেল। আমি একটু শপিং মলে গেলাম একটা পায়েল কিনতে, মিমকে গিফট করব। জানি পায়েলটা নেবে না, তবুও আমি দেব। পায়েলটা কিনে আমি বাসায় এসেছি। পেছন থেকে একটা মোটরসাইকেল আমার গায়ে তুলে দিতে গেল। আমি লাফিয়ে সরে গেলাম, ভাগ্যক্রমে বেঁচে গেলাম, কিন্তু পায়ে হাঁটুর কাছে ইনজুরি হলো, ব্যথা পেয়েছি প্রচুর। সাদা গেঞ্জি দেখি হাঁটুর কাছে রক্তে লাল হয়ে গেছে। বেচারা মোটরসাইকেলওয়ালা পড়ে গিয়ে নিজেও আঘাত পেয়েছে। আমি করিয়ে করিয়ে হেঁটে বাসায় চলে আসলাম। আসার সময় খেয়াল করলাম মিম বেলকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয় লাগছে, আম্মু জানলে পুরো বাসা মাথায় তুলে ফেলবে। চুপিসারে রুমে গিয়ে দেখি হাঁটুর কাছে থেতলে গেছে। আমি রুমের দরজা বন্ধ করে জায়গাটা পরিষ্কার করলাম, হালকা ব্যান্ডেজও করলাম। ও মা, কি ব্যথা! আমি তো ভালোভাবে হাঁটতেও পারছি না। আমি দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম, তারপর বিকেলে মিমকে দেখার জন্য ওপরে চলে গেলাম। আস্তে আস্তে সিঁড়ির রেলিং ধরে উঠলাম, ভালোভাবে হাঁটতেও পারছি না। আমি দোতলা গিয়ে, ম্যাম, মিম কই? ছাদে। আরফান, মিম তো এখনো রেগে আছে। আমি মিমকে সত্যি কথা বলে দিলে তাহলে মিমের সব অভিমান ভেঙে যাবে। না, সব ঠিক হয়ে যাবে, আর বললে মিম আপনার উপর কষ্ট পাবে। আমি ম্যাডামের সামনে আস্তে করে উপরে চলে গেলাম। সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে খুব কষ্ট হচ্ছে, ডান পায়ে মোটেও ভর দিতে পারছি না। বাম পা দিয়ে অনেক কষ্ট করে ছাদে গিয়ে দেখি মিম ছাদের কোণে দাঁড়িয়ে আছে। সোনা, কি করছো? তুই আবার এখানে আসলি কেন? আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? একা থাকলে মন খারাপ করবে, তাই আমি আসলাম, একটু গল্প করি, এক দুই লাইন মনের কথা বলি। তোর মতো লোকের সাথে যে কারো নিষ্পাপ ভালোবাসা নিয়ে খেলা করে? জানিস, আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমাকে ঠকালি। তোর মেয়েদের শরীরের প্রতি লোভ। মিম, আমাকে এমন কথা বলো না, কষ্ট লাগে। তুমি আমাকে চট দিলেও আমি এত কষ্ট পাইনি, কিন্তু আমার মেয়েদের শরীরের প্রতি কোনো লোভ নেই। আমি মেয়েদের যথেষ্ট পরিমাণে সম্মান করি। সে আমি জানি, তোর মতো লুচ্চা আমি আর দেখিনি। আমি বাম পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটানা অনেকক্ষণ থাকার পরে বাম পায়ে অবশ্যই আসলো। আমি ডান পাশে ভর দিতে প্রচন্ড ব্যথা পেলাম। আমি আহ বলে বসে পড়লাম, ব্যথায়
চিৎকার দিয়ে উঠলাম। 2 হাত দিয়ে ক্ষত জায়গাটা চেপে ধরে আছি। আমার এই অবস্থা দেখে মিম ঘাবড়ে গেছে। এই কি হয়েছে তোর? এমন ভাবে বসলে কেন? আরে কি হয়েছে? কিছু হয়নি, মজা করেছি। কিন্তু হঠাৎ করে বসার কারণে ব্যান্ডেজের ওপর দিয়ে রক্ত আসলো। রক্তে আমার 2 হাত ভিজে গেল। এই কি রক্ত আসছে? কি হয়েছে বল, দেখি কি হয়েছে। মিম ব্যাপক উত্তেজিত হয়ে গেল, আমার সামনে বসে পড়ল। আমি মজা করেছি, তুমি নিচে যাও, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। মিথ্যে বলিস না, কিছু একটা হয়েছে। এভাবে রক্ত আসছে কেন? আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। কি হয়েছে দেখা আমাকে। বলছি তো কিছুই হয়নি। না, কিছু একটা হয়েছে। আমি দেখেছি তুই বাসায় আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমাকে দেখা। আমি কিছু না বলে অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে চলে আসলাম। মিম আমার পেছনে পেছনে দোতলা পর্যন্ত আসলো। আমি রুমে গিয়ে ব্যান্ডেজ করলাম। দেখি ম্যামও আসছে। আরফান, তোমার পায়ে কি হয়েছে দেখি? তেমন কিছু না ম্যাডাম, আমার পায়ের দিকে তাকিয়ে এ কি, কিভাবে কাটলে? পড়ে গিয়েছিলাম। এভাবে এতটা কাটলো? আহা। একটু পর আম্মু এসে আমার পা দেখে তো একদম শেষ। তাড়াতাড়ি ডাক্তার এনে ড্রেসিং করিয়ে নেওয়া হলো। আম্মু আমার পাশেই বসে আছে। ম্যাডাম, আপনি কিভাবে জানলেন? মিম দেখেছে তো, তাই তো আমাকে পাঠালো। আচ্ছা ঠিক আছে, তো সুস্থ হয়ে যাব। মিমের চোখে কিন্তু পানি টলটল করছিল। ম্যাডাম চলে গেল। আম্মু তো আমাকে সেই লেভেলের বকা দিল শান্তশিষ্ট হয়ে থাকার জন্য। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে শুয়ে ফোন টিপছি। বাইরে মিমের গলার আওয়াজ পেলাম। মিম এসে আম্মুর সাথে গল্প করছে। আমি আস্তে করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এখান থেকে মিম আমাকে হালকাভাবে দেখতে পেল। মিম আমাকে দেখতে পেয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি দুষ্টামি করে দরজার কাছ থেকে খাটে এসে শুয়ে পড়লাম। আমি জানি মিম আমাকে দেখতে এসেছিল। যতই মুখে মুখে ঘৃণা অবহেলা করুক, মন থেকে তো আমাকে ভালোবাসতো। তাই নিজে কষ্ট দিল, আমার আঘাত লাগলে ওর খুব কষ্ট পাবে, সেজন্য হয়তো এখানে এসেছিল। ঘুম আসে না, যাই গিয়ে মিমের পায়ে পায়েলটা পরিয়ে দিয়ে আসি। আমি অনেক কষ্টে কুড়িয়ে করে মিমের রুমে গেলাম। মিমো আজও বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। আমি পায়েলটা বের করে মিমের পায়ে পরিয়ে দিলাম। পায়েলটা মিমের পায়ে খুব মানিয়েছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পায়ে ব্যথা একটু কমেছে, তবুও ভালোভাবে হাঁটতে পারছি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। আমি বাইরে এসে দেখি মিম আম্মুর সাথে কথা বলছে। আমি জানি মিম আমাকে দেখতে এসেছে। আমি ছাদে গেলাম, গিয়ে ছাদের দোলনায় বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মিম ছাদে আসলো। শুভ সকাল সোনা। মিম আমার পায়ের দিকে তাকিয়ে আছে। পায়ে ব্যথা করছে? এটা তো সামান্য ব্যথা মিম, আমার বুকের ভেতর কলিজাটা তো টুকরো টুকরো হয়ে আছে, সেটা তো কেউ দেখে না। আমি যদি বুকটা কেটে তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে, সেই দৃশ্য তুমি হয়তো সহ্য করতে পারতে না। দেখি মিম মন খারাপ করে আছে। এই সোনা পাখি আমার, জানো আমার টুনি টুনি। খুব ব্যথা করছে? এই সোনা পাখি আমার, জানো আমার টুনটুনি, এত ভয় পাও কেন? আমার পায়ে তো কোনো ব্যথা নেই, আমি তো সব মজা করেছি। আমি তোকে চিনি, হালকা ব্যথা তোকে কাবু করতে পারে না। খুব ব্যথা পেয়েছিস তুই। মনের ব্যথাটা দেখলে না, বাইরের ক্ষত তো মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু মনের ক্ষত। তুই কালকে আমার পায়ে পায়েল পরিয়ে দিয়েছিলি? আমি? পায়েল? কখন? তারা আমার পায়ে পায়েলটা কে পরিয়ে দেবে? মিথ্যে বলিস না। কালকে পায়ের ব্যথার জন্য হাঁটতেই পারছি না, আর উনি আসে পায়েল নিয়ে। আমি কোনো পায়েল টেল দিয়ে নাই। তাহলে কে দিয়েছে? ভূতে দিয়েছে। আমাদের বাসায় ভূতের চাষ হয়। ভূত! জি সোনা পাখি, আমাকে একটা হেল্প করতে পারবে? আমাকে সোনা পাখি বলবি না। তাইলে কি বলবো? কিছুই বলবি না। তোর কি হেল্প লাগবে বল। না কিছু না। সকালে ওষুধ খাইছো? মানে খাইছিস? না। কেন? তোমাকে আমার ওষুধটা আনার জন্য বলেছিলাম। থাকে, যাক আমি যাচ্ছি। আমি এনে দিচ্ছি। চরিত্রহীন ছেলের কাজ করে দিতে নেই। আমি যাচ্ছি, আর আমি নিচে যাব। বলছি আমি এনে দিচ্ছি। তাহলে তোমার মোবাইলটাও নিয়ে এসো। মিম নিচে চলে গেল। আমার রুমে গিয়ে ওষুধ ও আমার ফোনটা নিয়ে আসলো। মানে ওয়ালপেপারে আমার ছবি কেন? এটা আমার কাছে আছে। এই 3 বছর তুমি আমার কাছে ছিলে না, কিন্তু তোমার স্মৃতি আমার কাছে ছিল। তোমার ছবিগুলো যা দেখে আমি সময় পার করেছি। আমার সব পিক ডিলিট করে দে এক্ষুনি। তুমিই দাও, আমি পারবো না। আর ছবি ডিলিট করে কি হবে? আসল কপি তো আমার সাথেই থাকছে। তোর মতো শয়তানের শাস্তি এসব। পা কেটেছে, আরো কাটবে। ঠিকভাবে তো চলতে পারিস না। আরেকটা পায়ে লাগালি কেন?
আবার পড়ে যা। আমার মতো লুচ্চা ছেলের কি করা উচিত গো? যা এখান থেকে। ওষুধ খাবো। তা খা। আমাকে একটু খাইয়ে দেবে? দিলে কি হবে? আমার একটাই গার্লফ্রেন্ড, আর সে হলো মিম, আমার মিম। আমি মোটেও তোর না, প্লিজ তোর পায়ে পড়ি, আমার সামনে থেকে যা। আচ্ছা, এখন যাচ্ছি। আমি দোলনা থেকে নিচে নামতে যাব, কিন্তু পায়ের ব্যথার কারণে দাঁড়াতেই পারলাম না, পড়ে যেতে লাগলাম। নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই, আমি পড়ে যাচ্ছি। মিম তাড়াতাড়ি আমাকে ধরতে গেল, কিন্তু আমি মিমকে সরিয়ে দিতে গিয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে পায়ে আবার ব্যথা পেলাম। আম্মু! জোরে চিৎকার দিলাম। খুব লেগেছে নাকি? দেখি কোথায় লেগেছে। আমি ধরতে গেলাম, কিন্তু কেন সরে গেলে? মিম আমার ক্ষত জায়গাতে হাত দিয়ে দেখতে চাইছে, কিন্তু আমি মিমের হাতটা সরিয়ে দিলাম। সরে যাও। তুই তো ভালোভাবে হাঁটতে পারিস না, তেমন করছিস কেন? হ্যাঁ, করুণা করছো? মিম আমার দিকে তাকিয়ে বলল। আমার কথায় হয়তো মিমের রক্তে লবণ ছিটানোর মতো আঘাত করেছে। আমি খুব কষ্ট করে দাঁড়িয়ে পড়লাম। আস্তে করে আমি ছাদের রেলিং ধরে সিঁড়ি পর্যন্ত গেলাম। মিম আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার কথাগুলো হয়তো মিমের মনে আঘাত করেছে। আমি খুব কষ্ট করে সিঁড়ি রেলিং ধরে নামছি, কিন্তু মিম আমার পেছন থেকে ধরলো। আমার বাম হাতটা মিমের ঘাড়ের বাঁদিকে আমাকে ধরলো। কি করছো? ছাড়ো। মিম চুপ, একটা কথা বলবি না। নিজে পারছে না হাঁটতে, তো কেউ হেল্প করছে, তার তো দোষ কি? একটা হাত দিয়ে আমার কোমরের কাছে চেপে ধরে আছে, আর একটা হাত দিয়ে আমার আর একটা হাত ধরে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে চল। আমাকে ছাড়ো, আমি একাই যেতে পারবো। নিয়ে আমাকে ধরে আস্তে করে আমার রুমে নিয়ে আসলো, এনে আমাকে খাটে শুয়ে দিল। কিন্তু যেই উঠতে গেল, আমি মিমের হাতটা ধরে টান দিলাম। মিম পাহড়কে আমার ওপর এসে পড়লো। আমি দুহাত দিয়ে মিমকে চেপে ধরে আছি। ছাড় আমাকে, কি করছিস? না, মোটেও ছাড়বো না। যেভাবে ধরে থাকতে আমার ভালো লাগছে। দেখ, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। একটা পাপ্পি দাও, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দে, তাই দিচ্ছি। সত্যি দেবে তো? হুম। আমি বিশ্বাস করে মিমকে ছেড়ে দিলাম, কিন্তু মিম আমাকে পাপ্পির বদলে একটা থাপ্পড় দিল। তোর এটাই প্রাপ্য। এখন মারো, কিন্তু যদি কখনো আমাকে ভালোবাসো, আমার ওপর থেকে সমস্ত অভিমান তুলে নাও, সেদিন একটা থাপ্পড়ের জন্য 3টা করে পাপ্পি নেব, তাও ঠোঁটে। সেটা তোর স্বপ্নই থেকে যাবে। আমি তোকে কোনোদিনই ভালোবাসবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আচ্ছা, আমি যদি হঠাৎ করে মারা যাই, তাহলে তুমি কষ্ট পাবে? এ কথা বলতেই মিমের মুখটা মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে আছে। মিমের চোখ দুটা বলছে, আরফান এমন কথা বলছে কেন? কিন্তু মিম মুখ ফুটে কিছু বলছে না। এই মিম, আমি মজা করে বলেছি, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। এটা শুনে মিমের মুখটা একটু স্বাভাবিক হলো। লাগবে না। নিম আরো কিছু কথা শুনিয়ে চলে গেল। আমি শুয়ে পড়ে মিমের কথাই ভাবছি। মেয়েটা রাগের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে। মিম তো আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমি মিমকে ঠকিয়েছি, সেই কারণে মিম রেগে আছে। আম্মু আমাকে ফ্রেশ হতে সাহায্য করলো। পায়ে ব্যান্ডেজ, তাই পা ঢেকে গোসল করলাম। একটা 3/4 প্যান্টও পরলাম, নইলে ব্যথা লাগে। ধুর, রুমে ভালো লাগছে না, তাই উপরে গেলাম। আরফান, পায়ের ব্যথা করছে? আরফান, তুমি মিমকে বিয়ে করে নাও, তাইলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মিমের ইচ্ছাতেই বিয়ে হবে। মিম কই? ও রুমে আছে। আমি মিমের রুমে গেলাম, দেখি মিম বেলকনিতে দাঁড়িয়ে আছে। মিম, কি করছো? এই তো নাচতেছি। মা, তুমি তো দাঁড়িয়ে আছো। দেখতেই তো পাচ্ছ। মিম, আমি তোমার সাথে কথা বললে তোমার কি খুব বিরক্ত লাগে? যা এখান থেকে। আচ্ছা, আমাকে তুমি তো ভালোবাসতে, আর সবাই বলে মন থেকে কাউকে ভালোবাসলে হাজার কষ্ট দিলেও তাকে ভোলা যায় না। আমার তো সব থেকে বড় ভুল তোকে ভালোবাসা। তুই আমাকে ঠকিয়েছিস। আচ্ছা, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, তো আমাকে ক্ষমা করে দাও। তুই তো মেয়েদের ব্যবহার করিস। আচ্ছা মিম, আগে তো আমার ব্যথায় তুমিও ব্যথা পেতে, কিন্তু এখন তুমি তো আমাকে ব্যথা দিচ্ছ, তা? তোকে আমার সহ্য হয় না, চলে যা এখান থেকে। আচ্ছা থাকো, আমি গেলাম। তোর পায়ে ব্যথা কমেছে? পায়ের ব্যথা কমে যাবে, কিন্তু মনের ভেতরে যা ব্যথা আছে জানি না সেগুলো কমবে কিনা। তুমি বলছো আমি মেয়েদের নিয়ে খেলা করি, আমি এই কথাটা তোমার থেকে আশা করিনি। কি বলছিলি? তুই জিনাতকে ব্যবহার করছিস, আর আমাকে তো বিয়ে করবি? আমার এই ভুলের ক্ষমা নেই, তাই তো?
একটা সত্য কথা বলি, জি, বলো। পায়েল থেকে তুই দিয়েছিস? কেন, তোমার পছন্দ হয়নি? আমি পায়েলটা আমার পায়ে দেখেই বুঝেছি এটা তোর কাজ, কিন্তু আমি তোর দেওয়া গিফট নেব না। এই বলে মিম পায়েলটা খুলে আমার দিকে ছুঁড়ে ফেলে দিল। এই পায়েলটা কিনে আনতে গিয়ে আমার পায়ে চোট লেগেছে, আর আমি ভালোবেসে দিলাম, আর তুমি ফেলে দিলে। তুই তো মেয়েদের ব্যবহার করিস। পায়েল কিনে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি। আমি তো মিথ্যাবাদী, মিথ্যা বলেছিলাম, আর এটাও হয়তো মিথ্যা। আমি মিমের দিকে তাকিয়ে আছি। মিম প্রচন্ড রেগে আছে। মিম খুব জোর দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি খুব শক্তভাবে মিমের হাতটা চেপে ধরে আছি। আমার নজর মিমের দিকে। মিমের চোখ দুইটা খুব সুন্দর। আমি আলতো করে মিমের চোখে একটা চুমু দিলাম। মিম ওর হাতটা ছাড়িয়ে ফেললো, টেনে হেসে, সাথে সাথেই সর্বশক্তি দিয়ে আমাকে একটা চড় মারলো। মিমের হাতে আংটি থাকায় আমার ঠোঁটে আংটির বাড়ি লেগে ঠোঁটটা কেটে গেছে। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মিমের হাতে রক্ত লেগে গেছে। আমি সোজা আমার রুমে চলে এসে দরজাটা বন্ধ করে দিয়েছি। মিম আমাকে এইভাবে চড় মারছে, আর আজকে এত জোরে মেরেছে যে আমার ঠোঁটটাও কেটে গেছে। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, খুব ব্যথাও করছে। আমি ঠোঁটে একটু ক্রিম লাগিয়ে দিলাম। ওইদিকে মিম আমাকে চড় মেরেছে, কিন্তু আমার ঠোঁট কেটে গেছে তা মিম জানে না। হঠাৎ মিম নিজের হাতে রক্ত দেখে ভয় পেয়ে যায়। মিমের হাতে রক্ত আসলো কিভাবে? মিম চিন্তা করতে থাকে কিভাবে রক্ত লাগলো। মিম মোটেও খুঁজে পায় না যে কিভাবে রক্ত আসলো। মিমের হাতেও তো কোথাও কাটেনি, তাহলে মিম এসব চিন্তা করতে থাকে। কিন্তু আমার এর কাজের জন্য রাগ হয়, তাই রক্তের কথা আর মনে থাকে না। আমি ঠোঁটের ব্যথায় শুয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে আয়নাতে দেখি যে ঠোঁটের কোণে কেটে ফুলে আছে। মনটা খারাপ, কেমন যেন একটা উদাস হয়ে আছে। ছাদে গিয়ে বসলাম। আমি যদি মিমকে এভাবে কষ্ট না দিতাম, তাহলে আজকে মিমকে কিস করলে থাপ্পড় মারতো না, রেসপন্স করতো। কিন্তু আমার কপালটাই খারাপ। একটু পর দেখে মিম ছাদে আসে। মিমকে আসা দেখে আমি নেমে যেতে লাগলাম। এই আমার দিকে তাকাও দেখি। আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকালাম, কিন্তু মিম আমার মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। তোমার ঠোঁটের এই অবস্থা কেন? কিভাবে হলো? আমি কোনো কথা না বলে মিমের হাতটা ছাড়িয়ে দিলাম। আমি সোজা আমার রুমে চলে আসি। মিমের মনে হলো ওই যে থাপ্পড় দিয়েছিল তার জন্যই তো কেটে গেল, সেই জন্য মিমের হাতে রক্ত। আমার আজকে মিমের ওপর খুব রাগ হচ্ছে। একটুবার দেখি মিম দৌড়ে আমার রুমে চলে আসলো। এসে সোনা আমার মুখটা ধরে কান্না করছে। কি হয়েছে মিম, কান্না করছে কেন? প্লিজ তুই আমার থেকে দূরে থাক। তুই কি খুব ব্যথা করছে? আমি কোনো কথা বললাম না, মিমের হাতটা ছাড়িয়ে দিলাম। তোকে আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ তুই আমার সামনে আসিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আর বিরক্ত করবে না। আমি 3 বছর যেমন কষ্ট করে কাটিয়েছি, আবার সেইভাবে আবার নিজের জীবন পার করব। তাই কর, তোর আমি সহ্য করতে পারছি না। তুই তো তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। মিম চলে গেল। আমি মন স্থির করলাম, আজ থেকে আর মিমকে বিরক্ত করব না, দূর থেকেই ভালোবাসবো। আমি বাসা থেকে বের হয়ে বাইরের দিকে গেলাম। ভালো লাগছে না, খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। সন্ধ্যায় বাসায় আসলাম, রুমেও ভালো লাগছে না, তাই ছাদে গেলাম। একটু পর দেখি মিম দৌড়ে ছাদে চলে এলো। এসে সোজা আমাকে জাপটে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এত শক্তি দিয়ে ধরেছে যে চেষ্টা করলেও ছাড়াতে পারছি না। মিম কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ফোপানোর কারণে বলতে পারছি না। আমি মিমকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মিম আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছাড়ানোর চেষ্টা করলেও বিফল হয়ে গেলাম। মিম এতটাই কান্না করছে যে কথা বলতে পারছে না ঠিকভাবে। আমি মিমকে ছাড়িয়ে দূরে সরে গেলাম, কিন্তু মিম আমাকে আবার এসে জড়িয়ে ধরলো। মিম আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। কুত্তা, তোকে কে মহান হতে বলেছে? নিজেকে কষ্ট দিয়ে উড়ে লোকের কথা রাখছে। কেন ছেড়ে এসে নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিস? কি বলছে এসব? আর আমার মতো একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? তুই আম্মুর কথা শুনে কেন আমাকে ছেড়ে চলে আসলি? কেন আমাকে জানালি না যে আব্বু আমাদের সম্পর্কে মেনে নেবে না? কেন? কি বলছে এসব? আর ম্যাডাম আসলো কোথা থেকে? আর লুকাতে হবে না, আম্মু আমাকে সব বলেছে। তুই কেন আমাকে ছেড়ে চলে এসেছিস? তা কি করতাম বলো? তোমার ভালোর জন্যই তো আমি ছেড়ে চলে এসেছি। ক্ষমা করে দাও আমাকে। তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার ভাগ্যের, আমার পোড়া কপাল। আর আমি চাই না তুমি এই পোড়া কপালে কষ্টের ভাগ পাও, তাই তোমার কথাই ঠিক, আমি ছেড়ে চলে যাব।
মিম সোজা আমার পাটা ঝাপড়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি না বুঝে না জেনে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। অনেক কষ্ট হয় যখন তোমার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আমার ইগোর কাছে হেরে গিয়ে আবারও কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। আমি আর কোনোদিনও ভুল বুঝবো না, প্লিজ। তাই নাকি? কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে আরফান তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জন্য এমন পরিবর্তন করেছে তোমার বোঝা উচিত ছিল। আর আমার সাথে দেখা হওয়ার পর খোঁজ নেওয়া উচিত ছিল কেন চলে গেলাম, কিন্তু তা না করে আমাকে অনেক অপমান প্লাস থাপ্পড় দিয়েছ। আমাকে আমি না জেনে অনেক ভুল করেছি, আমি আর কোনোদিনও অবিশ্বাস করবো না। আমার কষ্ট লাগলো, আমাকে এত অপমান করলো, আর আমি চুপচাপ সহ্য করে যাব? আমি মিমকে ছাড়িয়ে নিচে আসলাম, এসে দেখি আম্মু আব্বু, মিমের আব্বু আম্মু সবাই এক জায়গাতে বসে আছে। তোর বিয়ে ঠিক হয়েছে মিমের সাথে। বিয়ে এখন? আরফান, আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, তাই বলছি তুই মিমকে বিয়ে করে নি। আর তাছাড়া মিমকে তো তুই ভালোবাসিস, সেজন্য কোনো আপত্তি থাকার কথা না। এরে, আব্বু যখন বলেছে তখন আর কথা জবাব দেওয়া আমি আরফান পারবো না। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। এই বিয়ে হবে আর কোনো কথা না। যাই হোক, ছেলে মেয়ে যখন বাসায় আছে তাইলে আর দেরি কেন? আপাতত মেয়েকে কাজী ডেকে নিচে নামিয়ে নিয়ে আসি। অতএব কালকে আমাদের বিয়েটা ফাইনাল করা হলো। আরে বললে বললে, মজাই মজা। কালকে থেকে আমি বিবাহিত। আমি রুমে গিয়ে মনের ইচ্ছা মতো গান গাচ্ছি। মিম যখন আমাকে থাপ্পড় দিয়েছে, যাই গিয়ে মিমের পেছনে লাগে ওকে একটু রাগিয়ে আসি। আমি সোজা দোতলায় গিয়ে দেখি মিম রুমে শুয়ে শুয়ে ফোন টিপছে। আমি পেছন থেকে গিয়ে দেখি মিম মোবাইলে আমার ছবি দেখছে। আমার ছবি তোমার ফোনে কেন? এক্ষুনি ডিলিট করে দাও। না, আমি করবো না। আমার ফোনে আমার হবু বরের পিক থাকবে না তো কার পিক থাকবে? বিয়ে হলেও আমি কিন্তু বউ হিসাবে মানব না। আমাকে যে বিশ্বাস করে না, আমি তাকে বউ হিসাবে মানব না। আমাকে তাহলে তুমি ক্ষমা করে দেবে না? আমার কথায় মিম খুব কষ্ট পেয়েছে। মিম বিশ্বাসও করেছে না, আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি জানি আমার আরফান অন্য কাউকে ভালোবাসে না, শুধু আমাকে ভালোবাসে। আমার সাথে মজা করছে। মজা না, সত্যি বলছি। আমি অন্য একজনকে খুব ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। না, আমি তাকে বিয়ে করব। তাহলে আমাকে ভালোবাসো না? না, আমি তাকে বিয়ে করব। আমি যে তোমাকে খুব ভালোবাসি। মিম কথাগুলো শুনে অত্যন্ত মন খারাপ করে বলল। মিম আমার কথাগুলো বিশ্বাস করেছে। এই শোনো, আমাদের বিয়ে হলে তোমাকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিয়ে করব। তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? হুম, না বাসি না। আচ্ছা, তাহলে কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? হুম, স্কুল লাইফে তুমি আমার গায়ে সাইকেল তুলে দিয়েছিলে, খুব ব্যথা পেয়েছিলাম, তাই তার প্রতিশোধ নিলাম। হি হি হা হা হা। তুমি কি তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে? কি জন্য করলে? নিকেল তুলে দিয়েছি তাই এমনটা করলে? না, আরো কারণ আছে। তোমার আম্মা আমাকে প্রচুর মার দিত। আমি একদিন নারকেল চুরি করে পালাচ্ছিলাম, কিন্তু তোমার আম্মু আমাকে দেখে ফেলে, তাই প্রতিশোধ নিয়েছি। ভিত্তিহীন কিছু কথা বললাম। আসলে কি কথা বলে মিমকে বোকা বানাবো তা মাথায় আসছিল না, তাই এসব আজাইরা কথা বললাম। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? আমার সাথে অভিনয় করেছো? আমি অভিনয় করেছি। মিম মাথা নিচু করলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। আমার সাথে কেন অভিনয় করলে? আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। তোর মেয়েটা কি বোকা, এসব আজাইরা কথাগুলো সব বিশ্বাস করে নিল। তাহলে আমি আম্মুকে বলি যে এই বিয়েটা যেন না হয়। মোটেও না, এমন কথা মুখে বেরো না। বিয়েতে বিরিয়ানি রান্না হবে, আর যদি বিয়ে ভেঙে যায় তাহলে আমি বিরিয়ানি খেতে পারবো না। বিরিয়ানি খাওয়ার পর বলো। আমার সাথে কেন এমন হয়? যাকে ভালোবাসি সে কেন এমন করে? আমার খুব হাসি পেল, তাই আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম। নেমে সামনে হাসি দিলে ধরা খেয়ে যেতাম। রুমে এসে প্রচুর পরিমাণ হাসতেছি। আমার হাসির শব্দে আম্মু আমার রুমে চলে আসলো। আমাকে না, অন্য কাউকে ভালোবাসো। আমাকে ডিভোর্স দেবে? তা দাও, আমি এক্ষুনি চলে যাবো। আমি আম্মুকে বললাম আমি মিমের সাথে যে দুষ্টমি করেছি। মেয়েটাকে কেন এভাবে কাঁদালি? মিম তো খুব কষ্ট পাচ্ছে। একটু কষ্ট পেলে দোষ নেই, কালকে সব ঠিক হয়ে যাবে। আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি ভাবছি মিমের কথা। আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি ভাবছি মিমের কথা। মেয়েটা কি বোকা, আমার আজাইরা কথাগুলো সব বিশ্বাস করে নিল।
মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসে, শুধু আমাকে ইগনোর করতো ভুল বোঝার কারণে। কিন্তু আমাকে কষ্ট দিয়ে তার থেকে বেশি কষ্ট মিমি পেত। আমি রাতে শুয়ে পড়লাম। মিমের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, আহা, আজকে আমার বিয়ে। টুকটাক লোকজন আসা শুরু হয়েছে, আত্মীয় স্বজনের সবাই প্রায় চলে এসেছে। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে বিয়েটা হয়ে গেল। আসলে বিয়ে করিনি তো, তাই বিয়ে সম্পর্কে কোনো ধারণা নেই। সন্ধ্যায় মিমকে আমার রুমে দেওয়া হলো। রাত 11টার দিকে আমি রুমে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে মিম ঘাট থেকে নেমে আমাকে সালাম করলো। বেঁচে থাকো মা, দীর্ঘজীবী হও মা। স্বামী সন্তান আর একটা ক্রিকেট টিম বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করো। মিম আমার দিকে রাগে কটমট করে তাকালো। আমি কিছু বলতে যাব তার আগে মিম, হ্যাঁ আল্লাহ, এখন কোথায় চলে যাবে? আজকে তো আমাদের বাসর রাত। তোর বাসরে, আমার না। তুই তো আমাকে ডিভোর্স দিবি, তাতে এক্ষুনি দে। এ মা, মিম আবার তুই টুকারি করছে। মিম, চুপ, আমাকে একটু ডাকবি না। আমাকে বোকা বানিয়ে কষ্ট দিলে। বোকা মানে? বলে বাবু বাবু তো কিচ্ছু জানে না। আম্মু আমাকে সব বলে দিয়েছে। সব বলে দিয়েছে? সব বলে দিয়েছে। উদয় আমার সাথে মজা করেছো। হি, কত ভীত তুমি। দাঁত কানানো ভালো করেছো। তুমি উপরে থাকবে আর আমি নিচে। না, আমি আমার বউয়ের সাথে থাকবো। না, আমি তো তোমার সাথে থাকবো না। তুমি কাকে জানো ভালোবাসো, তার সাথেই থাকবে। আমি যাকে ভালোবাসি তার সাথেই থাকবো। হুম। আমি মিমকে সোজা গিয়ে কাটে ফেলে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এই কি করছো? ছাড়ো আমাকে। কেন? আমি যাকে ভালোবাসি তাকে তো জড়িয়ে ধরে আছি, তাতে তোমার সমস্যা কি? তা আমাকে কেন জড়িয়ে ধরে শুয়ে আছো? কারণ আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। তাহলে বললে যে অন্য কাউকে ভালোবাসো। বলেছিলাম নাকি? বলেছিলে। খুব ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়েছিল। তাই নাকি? তা তোমাকে ছাড়া আমিও কি ভালো ছিলাম? আমারও খুব কষ্ট হতো, প্রতিটা রাত কান্না করতাম, খুব রাগ হতো। কেন এভাবে ছেড়ে চলে গেলে? বাদ দাও এসব কথা। আজকে আমার আর সোহাগ রাত। হ্যাঁ, খুব ভালোবাসি, কিন্তু আর জন্য ছেড়ে যেও না আমাকে। আর কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, আমি কিন্তু তোমার কাছে অনেকগুলো পাপ্পি পাবো। তুমি আমাকে 10+ সাপোর্ট দিয়েছো, আর একটা তাপ্পরের জন্য 3টা করে পাপ্পি। সেই হিসাবে 300+ পাপ্পি দিতে হবে। চিটিং। 30টা হয়তো। না, মুনাফা বেড়ে গেছে। আমাকে এক্ষুনি 30টা পাপ্পি দিতে হবে। আমি যদি না দিই? আদায় করে নেব। দেখবে কিভাবে নেব। কিভাবে নেবে? আমি মিমকে খাটে ফেলে দিয়ে মিমের মুখটা চেপে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না। ওমা, আমার তো দম লেগে যাবে। এটা বলে মিম নিজে আমাকে আবার ফেরত দিয়ে দিল। সকালে আমার আগে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে। মিমের চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখে কয়েকটা চুল পড়ে আছে। আমি চুল কয়টা সরিয়ে দিয়ে মিমের দিকে একভাবে তাকিয়ে আছি। মেয়েটা আমার বুকে একদম বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আমি মিমের কপালে আলতো করে একটা চুমু দিলাম। মিমেরও ঘুম ভেঙে গেল। কি দেখছো? আমার বউটাকে দেখি। তাই নাকি? তোমার বউ কিন্তু তোমাকে খুব ভালোবাসে। বিকেলে আমি আর মিম ঘুরতে বের হলাম। মিম আমার হাতটা ধরে হাঁটছে। আমি আর মিম পরন্ত বিকালে ইচ্ছামতির পাশ দিয়ে হেঁটে চলেছি। আমি আর মিম নদীর পাড়ে গিয়ে বসলাম। মিম, তুমি আমাকে কেন ভালোবাসো? ওমা, এ আবার কেমন প্রশ্ন? তোমার পাগলামিগুলো ভালো লাগে তাই ভালোবাসি। আর তুমি তো অনেক ভালো, তাই তোমাকে ভালোবাসি। চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্য ডুবো ডুবো ভাব। আমরা বাসায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় আমরা সবাই একসাথে বসে আছি। সবাই একসাথে খেয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। কিন্তু এ কি, মিম এত দেরি করে কেন? আমি মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। 30 মিনিট পর মিম আসলো। বউ, এত দেরি কেন? কেন শোনা, তোমার কি আর তর্স হয়েছে না? তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। সবসময় তোমার কাছে থাকতে চাই। আমার জন্য তো দেখি পাগল হয়ে যাবে। সত্যি, তোমার জন্য আমি পাগল হয়ে যাব। না শোনা, আমার জন্য আর পাগল হতে হবে না। শোনো, তোমার বুকটা কিন্তু শুধু আমার, এখানে কারোর জায়গা হবে না। আমার বুকে শুয়ে মিম বলল, তুমি অনেক ভারী। সবসময় মজা। আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু সোনা।